ভালোই চলছিল সব, কিন্তু কথায় আছে না, কিউরিওসিটি কিলস দ্য ক্যাট। ইতিহাসের প্রফেসর অঞ্জনের তাই হলো। সুখের জীবনে ঢুকল অস্থিরতা। অধ্যাপকের মোটা টাকার মাইনে ছেড়ে সে হয়ে গেল আর্কিওলজিস্ট, অর্থাৎ প্রত্নতত্ত্ববিদ। কিছুদিন আগেই দেশের ও বিদেশের নানান ভাস্কর্যের মধ্যে একটা বিশেষ গঠনমূলক বৈশিষ্ট্যের মিল আবিষ্কার করে একটা পেপার পাবলিশ করে বেশ সাড়া ফেলে দিয়েছে। দেশ বিদেশ থেকে প্রশংসা আসছে, কপালে জুটেছে নানান খেতাব। ইচ্ছাটা তারপর থেকেই মাথা চাড়া দিয়েছে। এমনই সেই বাঁধন ভাঙা ইচ্ছার দাপট যে তার 5 বছরের বিবাহিত বউ দুরাত্রি ঝগড়া করে এবং 2 হপ্তাহ বাপের বাড়িতে রাগ করে চলে গিয়েও টলাতে পারেনি তাকে। এখন নতুন একটি প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছে অঞ্জন। আমাদের দেশের নানান জমিদার আমলের বাড়ি এবং তাদের ইতিহাস নিয়ে গবেষণা করছে অঞ্জন। পশ্চিমবঙ্গে এমন অনেক জমিদার ছিলেন যাদের কথা কখনো তেমনভাবে উল্লেখ করাই হয়নি ইতিহাসে। আবার যাদের উল্লেখ আছে তাদের নিয়েও যে খুব একটা গভীরে গবেষণা আছে তেমন না। তাদের জমিদারি কেমন ছিল, রোজগার কেমন ছিল, রোজগারের উৎস কি, দরদি ছিল না অত্যাচারী ছিল, তাদের রীতিনীতি কেমন ছিল ইত্যাদি সব খুঁটিনাটি নিয়ে গবেষণা। জানি না এসব কেই বা জানতে চায়। জমিদার গেছে, জমিদারি গেছে, আপদ গেছে। অঞ্জনের স্ত্রী নীলিমা যে এসব জিনিস পছন্দ করত না তা নেহাতি অমূলক নয়, কিন্তু অঞ্জন বেজায় উত্তেজিত। চোখে মুখে নতুন কাজ শুরুর উদ্দীপনা। অবশ্য যেদিন এই কাজ শুরু করল সেদিন সে ভাবতেও পারেনি কি দিন আসতে চলেছে তার জীবনে। ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গের দক্ষিণের শহরাঞ্চল গ্রামাঞ্চলের নানা জমিদার বাড়ি দেখে শেষ করে অঞ্জন সস্ত্রীক এসে পৌঁছাল জলপাইগুড়ির এক ছোট্ট গ্রামে। গ্রামটি একদম বক্সার কোলেই বলা যায়। নাম সিঙ্গিপুর। ছবির মতো সুন্দর গ্রাম। একদিকে পর্বতমালা আর একদিকে সিঙ্গিমারি নদী। এই গ্রামে ছিল রঘুবীর সিংহের জমিদারি। এখন অবশ্য তাদের বংশের কেউই নেই, তবে পাহাড়ের ওপরে তাদের জমিদার বাড়িটা এখনো আছে এবং বেশ ভালোভাবেই আছে। সে বাড়িতেই নিজেদের থাকার ব্যবস্থা করল অঞ্জন। শহরের মেয়ে নীলিমা গ্রামে আসতে হবে ভেবে যেরকম কেঁদে ভাসিয়েছিল, সিঙ্গিপুরে পৌঁছে কিন্তু সেই কান্নার বিন্দু মাত্র রেশ রইল না। জমিদার বাড়ির সামনে গাড়ি থেকে নামতে নামতে বলল, বাহ, কি অপূর্ব! এত সুন্দর গ্রাম! আমি তো চোখ ফেরাতেই পারছি না। অঞ্জন, এ কি সত্যি নাকি আমি স্বপ্ন দেখছি? অঞ্জন হেসে বলল, আগে আমরা একটু সেটেল হয়নি, তারপর ভাববো। ডিসেম্বরের কনকনে ঠান্ডার চোটে গোটা দুয়েক সোয়েটার জড়িয়েও শীত কাটেনি অঞ্জনের। ও এমনিতেই শীত কাতুরে। মুখ দিয়ে থেকে থেকেই হু হু আওয়াজ করছে। ওদের দেখাশোনার দায়িত্বে থাকা নন্দলালকে ব্যাগপত্র ওদের ঘরে পৌঁছে দিতে বলল অঞ্জন। নীলিমা বলল, সেটেল? তোমার তো সেটেল হতে লাগে 1 কাপ কফি, আর আমার যা মনে হচ্ছে তুমি তো কফি খেয়েই লেপ জড়িয়ে লম্বা হবে। অঞ্জন একইভাবে হু হু আওয়াজ করতে করতে এগিয়ে চলল সিংহ দরজার দিকে। বলল, যা বলেছ। পেল্লাই জমিদার বাড়ি। অঞ্জনের পাল্লায় পড়ে বিগত 1 বছরে কম জমিদার বাড়ি দেখেননি নীলিমা। বড় ছোট ভাঙা গোটা অনেক বাড়ি দেখেছে, কিন্তু এই জমিদার বাড়িটা একদমই আলাদা। শুধু বড় বলে না, বড় জমিদার বাড়ি আরও দেখেছে, কিন্তু এই বাড়ির কাঠামো আলাদা। অনেকটা বিলেতি ম্যানশনের মতো। পাহাড়ের উপরে হওয়ার জন্যই নিশ্চয়ই একটু অন্যরকম করে বানাতে হয়েছে। ওপর থেকে নিচে গ্রামটা পুরো দেখা যাচ্ছে। এই অট্টালিকার আশেপাশে কোনো বাড়ি নেই, আর পাহাড়ের ঠিক নিচেই নদী। গ্রামে যেতে হলে নদী পেরিয়ে যেতে হয়। খুব সংক্ষেপে বলা যায়, জমিদাররা নিজেদেরকে যেন গ্রাম থেকে আলাদা করেই রেখেছিলেন। দোতলার ঘরে এসে নীলিমা দেখল অঞ্জন খাটে শুয়ে আছে। নীলিমা শুল না, ভাবল নন্দলাল কফি করে আনার ফাঁকে চারপাশটা দেখে নেবে।
তাদের জন্য দোতলায় বেশ বড় বড় দুটো রুম পরিষ্কার করে রেখেছে নন্দলাল। বাকি ঘরগুলো হয় সব চাবি দেওয়া, না হলে এমনিই খোলা আছে। তারই একটাতে উঁকি দিল নীলিমা। কত কালের অন্ধকার জমে আছে এখানে। কি এক প্রাচীন ইতিহাসের গন্ধ এসে ঢুকেছে প্রত্যেক নিঃশ্বাসে। খুব একটা ভালো লাগলো না নীলিমার। ওর এমনিতেই ধুলোয় অ্যালার্জি। দরজাটা বন্ধ করে ঘুরে এলো বাকিটা। অট্টালিকার দক্ষিণ প্রান্তটা সর্বসাধারণের জন্য খোলা। একটা মিউজিয়াম আছে, আর আছে একটা লাইব্রেরি। যদিও সে জায়গায় তেমন কেউই আসে না। অবশ্য আসে না বললে ভুল হবে, বলা ভালো আসতে চায় না। ঘরের সামনের বাগানটা ছোট, তবে বেশ সুন্দর করেই সাজানো আছে। রোজ না হলেও সপ্তাহে একদিন নিশ্চয়ই পরিষ্কার করা হয়। দোতলার বারান্দা থেকে দেখতেও বেশ লাগছিল নীলিমার। ফেরার সময় দোতলার সিঁড়ির ঘর থেকেই পশ্চিমের মানে পিছনের বাগানটা দেখার জন্য জানলা দিয়ে উঁকি দিল নীলিমা। পশ্চিমের দিকটা অনেকটা জায়গা, তারপর চড়াই উঠে গেছে। ঘরের পিছনের দিকে এই বাগান, তাই পরিষ্কার করার তাগিদ কম। নীলিমা খুশি, বেশ কিছুদিনের কাজ পাওয়া গেছে, মনের মতো কাজ। কলকাতায় বাগান পরিচর্যা করে ঠিক মন ভরে না। ছোট্ট এক টুকরো ব্যালকনিকে কি আর বাগান বলা যায়? পশ্চিমে সূর্য অস্ত যাচ্ছে, আকাশটা কমলা থেকে গাঢ় লাল হয়ে উঠছে। কিন্তু তার আগেই নেমে আসছে কুয়াশা। অন্ধকার নামবে এক্ষুনি। ঝোপঝাড়ে ঘেরা বাগানটার একটা কোণে ঢাকা দেওয়া একটা বেশ বড় কুয়ো, তার চারপাশটা বাঁধানো। এখন অবশ্য লতায় ছেয়ে গেছে। আগে এখানেই কাছাকাছি চলতো নিশ্চয়ই। নীলিমা সিঁড়ি দিয়ে নেমে এলো। উদ্দেশ্য পশ্চিমের বাগানটা একবার দেখবে, আর সেই সাথে দেখে আসবে কুয়োটা। শহরের মেয়ে, তাই সেভাবে কাছ থেকে কুয়ো দেখার সুযোগ হয়নি। তাছাড়া ভবিষ্যতের কর্মস্থলকে একবার সরেজমিনে দেখে নেওয়া মন্দ কি? নিচে নেমে একটা বড় হল পেরিয়ে বাঁদিকে এলেই পিছনের বাগানে নামার 3 ধাপ সিঁড়ি। দেখল উপর থেকে যতটা ঝোপঝাড় আন্দাজ করা যাচ্ছিল, আদতে পরিমাণ তার থেকে অনেক বেশি। বাগানে চলার বাঁধানো রাস্তাগুলোতে অবধি ছোট ছোট লতা গুল্ময় ছেয়ে গেছে। সেই সাথে জন্মেছে কিছু বন্য কাঁটা গাছ। হালকা অন্ধকারে সাবধানে পা ফেলে চলল নীলিমা। হঠাৎ তার মনে হলো তার পায়ের সাথে পা মিলিয়ে কেউ যেন হাঁটছে, আর চুড়ির সাথে চুড়ি লেগে কেমন রিনি রিনি আওয়াজ হচ্ছে। কথাটা মনে হতেই থেমে পিছনের দিকে তাকালো নীলিমা। কই, কেউ তো নেই। সেও তো চুড়ি পরেনি। এই 3 সন্ধ্যের হালকা কুয়াশা ঘেরা অন্ধকারে ঝোপঝাড়ে পরিপূর্ণ বাগানের ভিতরে কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। সেটা সম্পূর্ণ আলাদা এক অনুভূতি। এতক্ষণে নীলিমা খেয়াল করলো সে হাঁটতে হাঁটতে বাগানের শেষ প্রান্তে এসে পৌঁছেছে। বুকে জমেছে হালকা ভয়। পায়ে পায়ে এগিয়ে চলল কুয়োর দিকে। উদ্দেশ্য এক ঝলক কুয়োটা দেখেই ফিরে যাবে। কুয়োর উপর 2 ধাপ সিঁড়ি উঠে গেছে। একটা বড় কবিকল ঝুলছে আংটায়। নীলিমা সিঁড়ি দিয়ে উঠে উঁকি দিল কুয়োর ভিতরে। কিছুই দেখা যাচ্ছে না। অতল গহ্বর যেন হারিয়ে গিয়েছে এক অজানা অন্ধকারে। হঠাৎ আবার পায়ের শব্দ পেল পিছনে, সাথে চুড়ির আওয়াজ খুব কাছে। চমকে পিছনে তাকালো নীলিমা। সামনে হালকা কুয়াশা ঘেরা অন্ধকার, আর বড় একটা কাঁটা গাছের ঝোপ। তার ফাঁকেই প্রায় অন্ধকারের সাথে মিশে দাঁড়িয়ে আছে কে যেন, শাড়ি পরা এক মহিলা। মুখটা বোঝা যাচ্ছে না, তবে হাতটা দেখা যাচ্ছে। হাড় গিলগিলে সরু হাতে মোটা 2টো চুড়ি কোনোভাবে আটকে আছে।
এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল নীলিমা। কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। হঠাৎ মনে হলো ছায়ামূর্তিটা যেন এগিয়ে এলো এক পা। সেই সাথে বেজে উঠল তার চুড়ি। আর থাকতে পারল না নীলিমা, চিৎকার করে উঠল যত জোরে পারা যায়। দোতলায় তাদের ঘরের পশ্চিমের জানলাটা খুলে গেল। অঞ্জন এসে দাঁড়িয়েছে জানলায়। কে নীলিমা, তুমি ওখানে কি করছো? সন্ধ্যা হয়ে গেছে তো। দোতলায় অঞ্জনকে দেখে ধরে যেন প্রাণ এলো নীলিমার। অঞ্জনের জানলা থেকে এক টুকরো বৈদ্যুতিক আলো এসে পড়েছে বাগানে। নীলিমা আর একবার দেখল সামনে কেউ নেই। আর কোনো দিকে না তাকিয়ে ছুটে চলে এলো দোতলায়। অঞ্জনও তখন ছুটে বেরিয়ে আসছিল। দোতলার বারান্দায় নীলিমাকে দেখে জিজ্ঞেস করলো, কি হলো, চেঁচালে কেন? নীলিমার মুখটা ভয়ে সাদা হয়ে গেছে। অঞ্জনের গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলল, অঞ্জন, কেউ একটা বাগানে ছিল জানো তো। অঞ্জন উঁকি দিয়ে দোতলার সিঁড়ির ঘরের জানলা দিয়ে দেখল পশ্চিমের বাগানটা। কই, কেউই তো নেই। নীলিমা প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, বিশ্বাস করো, আমি সত্যি বলছি, কেউ তো একটা ছিল ওখানে। অঞ্জনের সাহসটা ভূতের সিনেমার সাইড ক্যারেক্টারদের মতো, যেখানে দরকার নেই সেখানে সাহস দেখাতে গিয়ে বিপদ ডেকে আনে। রাস্তায় এই সাহস দেখাতে গিয়েই একবার দুটো মাস্তানের কাছে মারও খেয়েছিল, তবুও শিক্ষা হয়নি। আজও তাই করল। ওখানে কেউ আদৌ আছে কিনা দেখার জন্য টর্চ আনতে গেল। এমন সময় নন্দ কফি হাতে ছুটে এলো। সে ছিল নিচে রান্নাঘরে। কফি বানানোর সাথে সাথে রাত্রির খাওয়ার তোড়জোড়ও করছিল নিশ্চয়ই। হাতে এখনো সদ্য মাখা আটা লেগে আছে, আর একটা ট্রেতে 2 কাপ কফি। নীলিমাকে দেখে বলল, কি হলো দিদিমণি, কি হয়েছে? নীলিমা উত্তর দিল না। অঞ্জন টর্চ নিয়ে হন্তদন্ত হয়ে আস্তে আস্তে বলল, বাগানে কাকে যেন দেখেছে নীলিমা। আচ্ছা, আর কি কোনো কাজের লোক আসে বাড়িতে? নন্দ একটু ভেবে বলল, মালতীর আসার কথা আছে, কিন্তু সন্ধেবেলা আসবে বলে তো মনে হয় না। কাল সকালে আসবে বলেছিল। অঞ্জনও অবশ্য কাউকেই দেখতে পায়নি। চারদিক ঘুরে এসে ঠোঁট উল্টে বলল, কই, কেউই তো নেই। তারপরেই কফি হাতে জমিয়ে বসলো ঘরে। নীলিমা পশ্চিমের জানলাটা বন্ধ করে দিল। কুয়াশা আর অন্ধকারে মাখামাখি হয়ে বাগানটা অদ্ভুত রহস্যময় লাগছে এখন। ভয়ে চোখটা প্রায় বন্ধই করে দিল নীলিমা। যদি চোখটা খোলা রাখত তাহলে দেখত সেই ছায়াময়ী রমণী আবার ফিরে এসেছে কুয়োর পাশে, আর সোজা তাকিয়ে আছে তার দিকে। রাতে খাওয়ার সময় এই ঘটনা নিয়ে খুব ঠাট্টা করল অঞ্জন। নীলিমার চিৎকারের পর মানুষ তো বটেই, ভূতও নাকি দাঁড়িয়ে থাকতে ভয় পাবে। সেই কথা বলতেই বাঁ হাতে একটা কিল মেরে নীলিমা বলল, তুমি আর অত হেসো না। লক্ষ্মীমন্ত বউ পেয়ে ভূতের বাড়িতে ঘুরিয়ে মারছো। জনতা তোমায় ক্ষমা করবে না কিন্তু। অঞ্জন কোনো মতে হাসি থামিয়ে বলল, আচ্ছা আচ্ছা, ক্ষমা করো ক্ষমা করো আমার। এখানে আর 2-1 মাস, এরপর কিছুদিন বিশ্রাম, তারপর না হয় আমি একাই যাব। তোমাকে নিয়ে আর টানাটানি করবো না। এর আগে জমিদার বাড়িতে 1-2বারই থেকেছে অঞ্জন। তাও খুব কষ্টে থাকা বলে সে নীলিমাকে নিয়ে যায়নি। তবে নীলিমা বায়না করায় 2 জমিদার বাড়িগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে। কিন্তু সবাই যখন বলল এই জমিদার বাড়ি যথেষ্ট পরিষ্কার এবং ভালোই থাকা যাবে, তখন নীলিমাকে নিয়ে আসাটাই ঠিক বলে মনে করেছিল। নীলিমাকে একা রেখে এত দূর যেতে তার ইচ্ছা করে না, বিশেষ করে যেখানে মাস 2-3 তো বটেই, মাস 6 লাগতে পারে। রুটির সাথে মাখো মাখো চিকেনের গ্রেভি এপিট ওপিট মিশিয়ে পরম তৃপ্তিতে খাওয়া চলছিল। সাথে ছিল বাড়িতে বানানো পুডিং, অসাধারণ স্বাদ। কলকাতার গড়পাড়ের রেস্তোরাঁর খাবার এর কাছে কোথায় লাগে? নীলিমা বলল, তুমি
কেন যে সব ভূত বাংলোয় ঘুরে মরছো আমার মাথায় ঢুকছে না, জানো তো। বেশ তো ছিলে প্রফেসরটি সেজে, ছাড়ো না এসব কাজ। অঞ্জনও বোঝে এই কাজটা হাতে নিয়ে বউয়ের উপর অত্যাচার একটু বেশিই করা হচ্ছে, কিন্তু এত দূর এগোনোর পর ছেড়ে দিলে সমস্তই পণ্ডশ্রম হবে, তাই ছাড়তেও পারছে না। তবে মনে মনে ঠিক করে নিয়েছে এরপর নিজের বাড়িতেই থিতু হবে, বউ বাচ্চা নিয়ে সংসার করবে। তাই বলল, আর কটা দিন সবুর করো, তোমার কথাই শুনবো। ঠিক তো? মনে থাকবে তো কথাটা? অভিমানী গলায় বলল নীলিমা। অঞ্জন বলল, তোমার চিৎকারের দিব্যি। ধ্যাত, যাতা লোক একটা। রাগ করে উঠেই গেল নীলিমা। খাওয়া হয়ে গিয়েছিল অঞ্জনেরও। সারা দিনের ক্লান্তি, হাড় কনকনে ঠান্ডা, গরম লেপ আর গ্রামের তাজা বাতাস, সেই সাথে নিস্তব্ধতা। ঘুমের জন্য এর থেকে বেশি কি আর চাই? কথা বলতে বলতেই ঘুমের অতলে তলিয়ে গেল দুজনেই। গ্রামে সময় ভালোই কাটছিল নীলিমার। সকাল থেকেই অঞ্জন কাজে ব্যস্ত হয়ে পড়তো, এই ঘর ও ঘর ঘুরে বেড়াতো, লাইব্রেরি থেকে বই পড়তো, আরও কী সব করত। নীলিমাও তো বোঝেও না, বুঝতে চায়ও না। সে নন্দর সাথে বাজার যেত, সবজি বাজার তো চলতোই, তার সাথে চলতো তার বাগান পরিচর্যার কেনাকাটি। রোজ কিছু না কিছু গাছ কিনে আনতো বা নন্দকে দিয়ে এর ঘর তার ঘর থেকে গাছ নিয়ে আসার জন্য তলব দিত। এক এক করে বাগান করার নানান সরঞ্জামও কিনে আনলো। এই কদিনে কাজের মাঝে সেদিনের সন্ধ্যের ঘটনাটা ভুলেই ছিল। সকালের ঝরঝরে রোদ, মালতীর মিষ্টি ব্যবহার আর নন্দর যত্ন আত্মি, সকাল সন্ধে এদিক সেদিক বেড়াতে যাওয়া, সব মিলিয়ে যেন এক লম্বা ছুটির মেজাজে ছিল। আজ আবার কথাটা পারল নন্দ। নন্দর কাছ থেকে এই গ্রামের গল্প শোনে নীলিমা। আজ গল্প করতে করতেই এই গ্রামে অত্যাচারী জমিদারদের অশরীরীদের কথা জানতে পারল সে। প্রথমে হেসে উড়িয়ে দিলেও নন্দ জানায় প্রসূ তার কথা। সেদিন সন্ধেতে নীলিমা যাকে দেখেছিল সেই নাকি প্রসূতা, যে এই গ্রামের প্রত্যেকটা প্রসূতিকে প্রসবের সময় সন্তান সহ মেরে ফেলে। সেদিনের কথা মনে হতেই ভয় পেয়ে গেল সে। সেও হয়তো মনে মনে জানত যে সেদিনের ছায়ামূর্তিটা শুধুই চোখের ভুল ছিল না। নিজের ঘরে ফিরে মনমরা হয়ে বসেছিল কিছুক্ষণ। অঞ্জনকে বলতেই অঞ্জন এসব আজগুবি খবরে বিশ্বাস করতে বারণ করে। আর নীলিমার মন ভালো করার জন্য বক্সা জয়ন্তী ঘুরতে যাওয়ার ব্যবস্থা করে। বক্সা জয়ন্তী ঘুরে এসে নীলিমার মন ফুরফুরে হয়ে উঠল। অঞ্জনের কাজও দ্রুত তালে চলতে শুরু করল। যা বুঝল মাস তিনেকের মধ্যেই শেষ হয়ে যাবে এখানকার কাজ। কিন্তু যেটা মিলল না সেটা হলো তাদের ফেরা। 3 মাসেও তাদের ফেরা হলো না। এমনকি ফেরা হবে কিনা আদেও তার সম্ভাবনাও ক্ষীণ হয়ে আসতে লাগলো। অঞ্জন বেশ কদিন আগে একটা ঘর খুঁজে পেয়েছে। খুব সম্ভবত নায়েব গোমস্তাদের ঘরই হবে। সেখানে জমিদারি সংক্রান্ত নানান দলিল এখনো রাখা আছে। সেই সাথে পাওয়া গেল বাড়ির দলিল, নকশা ইত্যাদি। আরও একটা খুব অদ্ভুত জিনিস পেল অঞ্জন, একটা পেন্টিং। এই বাড়ির শেষ জমিদার রূপনারায়ণ সিংহের স্ত্রী হেমাঙ্গিনী দেবীর ছবি। এ বাড়ির অনেক জমিদার, জমিদার গিন্নি ও তাদের বংশধরদের ছবি মিউজিয়ামে রাখা আছে, কিন্তু হেমাঙ্গিনী দেবীর ছবি সেখানে নেই। অঞ্জন চেয়েছিল এই ছবিটাও বাকি ছবিগুলোর মতো মিউজিয়ামে রাখতে, কিন্তু নন্দ মানা করল। বলল, ওটা রাখা যাবে না বাবু, গায়ের লোকের মানা আছে। কেন? শেষ জমিদারের স্ত্রী, না রাখলে চলে? না বাবু, ওটা আগে রাখা ছিল, কিন্তু গ্রামের লোক নামিয়ে দিয়েছে। নন্দর সাথে এইসব নিয়ে তর্ক করে লাভ নেই।
সে নিজের ঘরে এনে লাগিয়ে রাখলো ছবিটা। নীলিমা ছবিটা দেখে বলল, বাহ, ছবিটা তো বেশ সুন্দর। এটা কে গো? এই মহলে শেষ জমিদার গিন্নি, হেমাঙ্গিনী দেবী। নীলিমা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল ছবির দিকে। অসাধারণ সুন্দরী। আজকাল নায়েব গোমস্তার ঘরটাতেই সারা দিন সন্ধে কেটে যায় অঞ্জনের। সেদিনও সন্ধে 7টা বেজে গিয়েছিল। ব্যবহৃত না হওয়া ঘরগুলোর বেশিরভাগটাতেই বিদ্যুৎ সংযোগ নেই, এদিকের ঘরটাতেও নেই। তাই একটা বড় ব্যাটারি ল্যাম্প দিয়ে গিয়েছিল নন্দ। সেটার সামনে বসেই মগ্ন হয়ে কাজ করছিল সে। পাশে পড়ে আছে তার ল্যাপটপ। হঠাৎ মনে হলো কেউ যেন ঘরে এসে দাঁড়িয়েছে। ল্যাম্পের আলো মুখের কাছেই বলে গোটা ঘরটাই অন্ধকার লাগছে। অঞ্জন একবার জিজ্ঞেস করল, কে? কোনো উত্তর এলো না। তবে হালকা এক রিনি রিনি আওয়াজে বুঝল কোনো মহিলা এসে দাঁড়িয়েছে দরজার পাশে। অঞ্জন ডাকল, কে? নীলু? এবারও কোনো উত্তর নেই। তবে মনে হলো সেই রিনি রিনি আওয়াজটা হেঁটে যাচ্ছে বাইরের বারান্দা ধরে। মোবাইলটা হাতে নিয়ে বেরিয়ে এলো অঞ্জন। ওই তো দূরে কে যেন হেঁটে যাচ্ছে, কিন্তু হাঁটাটা ঠিক স্বাভাবিক নয়। কোনো গর্ভবতী মহিলা যেরকম হাঁটে ঠিক সেরকম। নীলু তো নয়, এ কি অন্য কেউ? ভয়ে ঘাম দিয়ে উঠল কপালটা। চেঁচিয়ে জিজ্ঞেস করলো, কে আপনি? চুরির আওয়াজ শুনে মনে হচ্ছে তার গতি বেড়েছে। অঞ্জনও ছুটে গেল। চুরির আওয়াজ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে মিলিয়ে গেল। বারান্দার এক প্রান্তে এসে থেমে গেল অঞ্জন। এবার আর কোন দিকে যাবে বুঝল না। বাম দিকে তাদের থাকার ঘর দুটো, আর ডান দিকটা অন্ধকার। এইদিকে সব ঘর বন্ধ। আওয়াজটা ঠিক কোন দিকে গেল খেয়াল করতে পারেনি অঞ্জন। ভাবল নিজের ঘরেই ফিরে যাবে, কিন্তু যে ঘরে কাজ করছিল সে ঘরে তার জিনিসপত্রগুলো সব আছে। বিশেষ করে তার ল্যাপটপটা পড়ে আছে অন হয়ে। সেটাকে নিয়ে আসা দরকার। আবার ফিরে এলো সেই ঘরে। ল্যাপটপটা বন্ধ করে হাতে নিল অঞ্জন। ল্যাম্পটা ডান হাতে নিয়ে বেরোতে উদ্যত হতেই বুঝল ঘরে একটু আগে যার উপস্থিতি টের পেয়েছিল সে এখনো ঘরেই আছে। অঞ্জন আলোটা নিয়ে চারিদিক দেখল, কাউকে দেখতে পেল না। কিন্তু অঞ্জন জানে কেন কাউকে দেখতে পেল না, কারণ সে ঠিক তার পিছনে দাঁড়িয়ে আছে। তার নিঃশ্বাসের আওয়াজ পাওয়া যাচ্ছে ঘাড়ের কাছে। হঠাৎ দূরে একটা বিড়াল কেঁদে উঠল। কি বিষণ্ণ অপার্থিব সেই আওয়াজ! গোটা শরীর শিউরে উঠল অঞ্জনের। সে সহজে ভয় পায় না, তবে এখানে আর দাঁড়ানো ঠিক হবে না বুঝল সে। তাড়াতাড়ি হাঁটা দিল নিজের ঘরের দিকে। ওখানে নীলিমা আছে। এখন একটা মানুষের উপস্থিতি খুব দরকার তার পাশে। ভাবতে ভাবতে ঘরে ঢুকতে গিয়ে থমকে দাঁড়ালো অঞ্জন। ভিতরে নীলিমা কার সাথে যেন কথা বলছে, আর থেকে থেকে খিলখিল করে হেসে উঠছে। অথচ যার সাথে কথা বলছে সেই মানুষের গলা শোনা যাচ্ছে না। দরজার আরেকটু কাছে আসতেই সব চুপ, যেন তার পায়ের আওয়াজ পেয়ে কথা বলা থেমে গেছে। ভিতরে ঢুকতে দেখল নীলিমা একটা শাড়ি পরে আছে। হাতে পড়েছে সোনার চুড়ি, ঠিক যেন জমিদার বাড়ির বউ, যেমনটি হেমাঙ্গিনী দেবীর হাতে আঁকা আছে। সোনার চুড়ি তো নীলিমা সঙ্গে আনিনি, এখানে এসে কিনেছে নাকি? কবে কিনল তাকে কিছু জানায়নি তো। অন্য সময় হলে নীলিমার এই বেশ দেখলে হেসে ফেলত অঞ্জন, কিন্তু আজ হাসি পেল না। তবু একটু মজা করার চেষ্টাতেই বলল, এসব কি রঙ্গ তোমার?
এমন সেজেছো কেন? নীলিমাকে দেখে মনে হলো যেন এক মুহূর্তের জন্য সে অঞ্জনকে চিনতে পারেনি। অঞ্জনের গলার আওয়াজ পেয়ে যেন তার চটকা ভেঙেছে। এখন তার চোখে মুখে ধরা পড়ে যাওয়ার অস্বস্তি স্পষ্ট। তাড়াতাড়ি চুড়িগুলো খুলতে খুলতে বলল, হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, আমি একবার মালতীকে ডেকে তোমার জন্য একটু কফি করে দিতে বলি, দাঁড়াও একটু। দৌড়ে চলে গেল নীলিমা। অবাক হলো অঞ্জন। প্রথমে ঘরে ঢুকে নীলিমার বেশভূষা দেখে এক মুহূর্তের জন্য তার মনে হয়েছিল হয়তো অঞ্জনকে ভয় দেখানোর জন্য নীলিমা এইসব করেছে। চুড়ি পরে বারান্দা দিয়ে ভূতের মতো হেঁটেছে। কিন্তু এখন নীলিমা এমন ব্যবহার করলো তাতে অঞ্জন আরো দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। কে ছিল তাহলে তখন? কে হাঁটছিল বারান্দা ধরে? কারই বা উপস্থিতি টের পাচ্ছিল সে ঘরে? কই, এখন তো আর কিছু মনে হচ্ছে না। হঠাৎ মালতীও বাবা গো বলে চেঁচিয়ে উঠল। অঞ্জন তাড়াতাড়ি নিচে যেতে গিয়ে তাদের কথা শুনে বুঝল নীলিমাকে হঠাৎ শাড়ি আর গয়নাতে দেখে মালতী ভয় পেয়েছে। মনে মনে হেসে ফিরে এলো নিজের ঘরে। বিছানায় লেপটাকে পায়ের কাছে টেনে টান টান হয়ে শুয়ে পড়ল অঞ্জন। সেই বিকেল থেকে টানা বসেছিল, শিরদানাটাকে একটু আরাম না দিলেই নয়। রাতে খেতে খেতে অঞ্জন দেখল নীলিমা আবার সমহিমায় ফিরে এসেছে। হাসি ঠাট্টা চলছে, উল্টোপাল্টা বিষয় নিয়েও গল্প কম হচ্ছে না। অঞ্জনেরও মনটা হালকা হয়ে এলো। সেই ফাঁকেও জিজ্ঞেস করলো, আচ্ছা, তুমি তখন আমাকে দেখে ওরকম ঘাবড়ে গেছিলে কেন? কখন বলো তো? আরে ওই যে যখন শাড়ি পরে বসেছিলে, আর তুমি যে একজোড়া নতুন চুড়ি কিনেছো, কই আমাকে বলনি তো? নীলিমার মুখটা আবার ফ্যাকাশে হয়ে গেল। কেমন ঘাবড়ে গিয়ে বলল, কই না তো, আমি তো তোমার জন্য কফি আনতে গেছিলাম। মনক্ষুণ্ণ হয়ে জিজ্ঞেস করলো অঞ্জন, তাহলে বলো কার সাথে কথা বলছিলে তখন? আরে তো হাসছিলেই বা কিসের জন্য? উফ, বললাম তো কিছু না, কেউ না, ছাড়ো তো। হঠাৎ রেগে চিৎকার করে উঠল নীলিমা। আধ খাওয়া থালা ছেড়ে উঠে গেল হাত ধুতে। অঞ্জন আর কথা বাড়ালো না, চুপচাপ নিজের খাওয়া শেষ করে নীলিমার খাবার থালা ঢাকা দিয়ে নিজের থালা বাইরে নামিয়ে হাত ধুয়ে খাটে এসে বসল। নীলিমা বাথরুমে গিয়েছে। ভাবল নীলিমা ফিরলে একবার রাগ ভাঙাবার চেষ্টা করবে। রাতে যে কোনো ঝামেলা হলে তার মিটমাট করে শোয়াই তাদের অভ্যেস। কিন্তু নীলিমার ফেরার কোনো লক্ষণ নেই। উঠে গিয়ে বাথরুমের দরজায় টোকা দিল অঞ্জন। কোনো সাড়া নেই। কাঁদছে নাকি? দরজায় কান পাতল সে। ভিতরে কেমন একটা শব্দ হচ্ছে, বমি করছে কেউ। জোরে দুবার ডাকলো অঞ্জন, নীলু, নীলু, ঠিক আছো তুমি? কোনো সাড়া নেই। অস্থির হয়ে উঠল সে। সেই সাথে দুবার জোরে ধাক্কা দিল দরজাটায়। দরজাটা খোলো। কিন্তু জোরে ধাক্কা দেওয়ার প্রত্যুত্তর যে এইভাবে আসবে ভাবতে পারেনি অঞ্জন। ভিতর থেকে কেউ ধুম করে ধাক্কা দিল দরজাটায় আর চিৎকার করে উঠল, চলে যাও, ভালো কথাই বলছি, চলে যাও এখান থেকে। ধাক্কার আওয়াজ এত জোরে ছিল যে ছিটকে সরে এলো অঞ্জন। কিন্তু তাতে অত ভয় পায়নি যতটা ভয় পেয়েছে গলার আওয়াজে। এ কি ভয়ানক আওয়াজ! কার গলা এটা? হঠাৎ দরজা খুলে বেরিয়ে এলো নীলিমা। চোখে মুখে জলের ঝাপটা নেওয়ায় ভিজে গেছে চুল। অঞ্জনের দিকে তাকিয়েও দেখল না সে। সোজা চলে গেল শোয়ার ঘরের দিকে। বাথরুমের দরজা তখনও খোলা। ভিতরে পুরনো দিনের যে বাল্ব জ্বলছে তাতে অন্ধকার পুরোপুরি কাটেনি। অঞ্জন ভিতরে তাকাতে ভয়ে মাথা থেকে পা অবধি শিউরে উঠল। সামনেই দেখা যাচ্ছে বাথরুমের বড় আয়না।
তাতে স্পষ্ট দেখতে পাচ্ছে বাথরুমের একটা কোণ। সেখানের অন্ধকারে দাঁড়িয়ে এক ছায়া মূর্তি, শাড়ি পরা, ঠিক যেমনভাবে নীলিমা পড়েছিল সন্ধ্যেতে সেরকম। রক্তশূন্য সাদা মুখটা প্রচন্ড ঘৃণায় কুঁকড়ে গিয়েছে। চোখের মণি সোজা আটকে আছে অঞ্জনের দিকে। রক্ত হিম হয়ে এলো অঞ্জনের। এই মুখ তার চেনা, এরই ছবি রাখা আছে তার ঘরে। পরক্ষণেই দেখল কেউ নেই। অঞ্জনের সেই অযথা সাহস আবার জাগিয়ে উঠল। হাতের টর্চ নিয়ে এদিক ওদিক দেখে এলো। কি যে খুঁজছিল সেই জানে। যখন ফিরে এলো দেখে নীলিমা ঘুমিয়ে পড়েছে, কিন্তু অঞ্জনের ঘুম এলো না। হেমাঙ্গিনী দেবীর ছবিটার দিকে বারবার তাকিয়ে দেখছে। লক্ষণ ভালো ঠেকছে না তার। কি যেন একটা অপার্থিব জিনিসের উপস্থিতি টের পাচ্ছে এই জমিদার বাড়িতে। তার থেকেও বড় কথা, আজ নীলিমাকেও কেমন যেন অচেনা মনে হচ্ছে তার। কি যেন লুকাচ্ছে সে। কিন্তু কি তারা আজ অব্দি কোনো কিছু নিজেদের থেকে লুকিয়েছে বলে তো মনে পড়ে না। এটা যেন তাদের সম্পর্কের মাঝে খাপই খায় না। তার উপর আজ সন্ধ্যেতেই যে দুটো অলৌকিক জিনিস ঘটল, তার কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না সে। ইতিহাসের ছাত্র হিসেবে অলৌকিক বা অপ্রাকৃতিক ঘটনার কথা তার অজানা নয়, কিন্তু বৈজ্ঞানিক বা ঐতিহাসিক বরাবরই তার কোনো না কোনো যুক্তি খুঁজে বের করেছেন। এই ঘটনারও নিশ্চয়ই কোনো ব্যাখ্যা আছে, সেটা তাকে খুঁজে বের করতেই হবে। এখন আর সেদিনের নীলিমার বিকেলে কাউকে দেখে ভয় পাওয়ার ঘটনাটা ভেবে হাস্যকর মনে হলো না। এখন ভাবার বিষয় একটাই, এই অবস্থায় এখানে নীলিমাকে নিয়ে থাকা ঠিক হবে নাকি তাকে কলকাতায় রেখে সে আবার আসবে। কিন্তু তাতেও মুশকিল আছে। প্রথমত অঞ্জনের বাবা মা নেই, আর নীলিমার বাবা মা গিয়েছে তার ভাইয়ের সাথে জার্মানি, ফিরতে এখনো মাস 7 দেরি। দ্বিতীয়ত ছেড়ে যাওয়ার কারণটা এখনো ঠিক তার হজম হচ্ছে না। ভূত নিশ্চিত আছে জানলেও একটা কথা ছিল, কিন্তু যেরকম অবস্থা তাতে মনে হচ্ছে ভূতও হতে পারে, আবার ভুলও হতে পারে। যার কাঁধে কলেজ তথা বাংলার গৌরবের এত দায়িত্ব, সে ভূতের ভয়ে চলে আসবে, এ কি হয়? লোকে শুনলে এতদিনের মান সম্মান মাটিতে মিশে যাবে। অতএব মনস্থ করল আর একটু দেখে তবেই সিদ্ধান্ত নেবে। অবশ্য সিদ্ধান্ত নিতে আর বেশি দিন ভাবতে হয়নি তাকে। এরই মধ্যে একই ঘটনা বার 2 ঘটল। জমিদার বাড়ির বিভিন্ন মহলে দেখা গেল সেই রমণীকে। হাতে চুড়ি বা কাঁকনের রিনি রিনি আওয়াজে ঘুরে বেড়ানোর শব্দ পাওয়া গেল, যদিও তাকে সশরীরে দেখতে পাওয়া গেল না। ঘরে নীলিমাকে আবার দেখা গেল সেইভাবেই শাড়ি পরে হাতে গোটা 2 গয়না পরে বসে থাকতে। কিন্তু সে কোনোভাবেই স্বীকার করতে চাইল না যে সে অন্ধকারের মধ্যে ঘরের কোথাও ঘুরে বেরিয়েছে। বরং এই ব্যাপারে বেশি চাপ সৃষ্টি করলে সে রেগে উঠত। আর অঞ্জন নিজে মাঝে মধ্যেই উপলব্ধি করতে পারে অন্য একজনের উপস্থিতির। এসব তো ছিলই, কিন্তু সব থেকে চিন্তার বিষয় হলো নীলিমা বাথরুমে গেলে প্রায়ই বমির আওয়াজ পাওয়া যায়, অথচ নীলিমা তার কোনো উল্লেখই করে না। এমনকি মালতীও একদিন বলল, দাদাবাবু, আমার মনে হচ্ছে দিদিমণির শরীর ভালো না। লক্ষণ থেকে মনে হচ্ছে উনি আর একা নন। কথাটা বুঝতেই পাক্কা 2 মিনিট সময় নিল অঞ্জন। কিন্তু যখন বুঝল তখন আর ধৈর্য রইল না তার। এক্ষুনি নীলিমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে সে। সেদিন সকালে নীলিমার মেজাজও বেশ ভালোই ছিল। অতএব আর কাজকর্মে মন না দিয়ে গাড়ি ডেকে সোজা চলে এলো জলপাইগুড়ি। ওখানে আশ্চর্যজনকভাবে পেয়ে গেল তারই ক্লাসমেট অন্তরাকে। সে এখন একটি নামকরা প্রাইভেট হসপিটালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ। দুজনের বেশ খোশমেজাজে গল্প চলছিল, কিন্তু অন্তরার খোশমেজাজ হঠাৎ বদলে গেল। অঞ্জনকে বেশ কিছু গরম গরম কথা শুনিয়ে দিল। তুই কি এখনো সেই বাচ্চা আছিস নাকি রে? বিরাটকালে নাকি তুই? এত ইগনোরেন্ট কেন? স্ত্রী বলে কি গ্রাহ্য করতে নেই তার শরীরে কি হচ্ছে না হচ্ছে?
খেয়াল রাখতে নেই? সব পুরুষ মানুষ এক। অঞ্জন হঠাৎ বান্ধবীর এই রূপ পরিবর্তনে বেজায় ঘাবড়ে গিয়ে বলল, আরে কি হয়েছে সেটা বলবি তো। তুমি বাবা হতে চলেছো ইডিয়েট। এই 2 মাসের ওপর হয়ে গেছে। ফেরার পথে দুজনের মুখে হাসি আর ধরে না। খুব বকা খেয়েছে বন্ধুর কাছে, কিন্তু এত আনন্দের খবর কেউ দেয়নি এতদিন। দীর্ঘ 5 বছর ধরে চেষ্টা করছে তারা, কিন্তু সফল হয়নি। আশা ছেড়েই দিয়েছিল অঞ্জন আর নীলিমা। অনেক ডাক্তার দেখিয়েছে, অনেক টেস্ট করিয়েছে। নীলিমার ডিম্বাণুর সংখ্যা কমে আসছে খুব তাড়াতাড়ি, আর বছরখানেক কি বছর 2-এর মধ্যে বাচ্চা হলে খুব ভালো, না হলে সারা জীবন বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নেই। নীলিমা জানতো সবকিছু, কিন্তু ডাক্তারকে বলেনি। যেভাবে সে জেনেছিল সেটা ডাক্তারকে বলা যায় না, কারণ সে স্বপ্নে দেখেছিল ছবির সেই মহিলা তার মাথার কাছে দাঁড়িয়ে বলছে, সাবধান, তোর কোলে একজন আসছে, সবার থেকে সাবধানে থাকিস। তারপর থেকেই কেন যেন অঞ্জনকে এই ব্যাপারে কিছু বলতে ভয় পেয়েছিল সে। কিন্তু আজ যখন অঞ্জন নিজেই ডাক্তারখানা নিয়ে এলো, মনে মনে খুশি হলো নীলিমা। একটা পাথর যেন সরে গেছে বুক থেকে, যা বিয়ের দিন ছাড়া আর কোনো দিন করেনি, তাই আজ করলো অঞ্জন এবং নীলিমা। একটি মন্দিরে পুজো দিল দুজনে। দুজনেরই ভগবানে অবিশ্বাস বিশেষ নেই, আবার পুজো আর্চার অভ্যেসও নেই। কিন্তু আজ এই খবর পেয়ে দুজনেই ভগবানের কাছে প্রণাম করে প্রার্থনা জানালো এই সন্তান যেন সুস্থ থাকে এবং সুস্থভাবেই পৃথিবীর আলো দেখতে পায়। ফিরে এসে হপ্তাখানেক দৌড়োদৌড়ি খুব হলো। প্রথমেই অঞ্জন নন্দকে বলল, নন্দ, একটা ভাড়া বাড়ি খুঁজে দে তো তোদের গ্রামে, তোর দিদিমণির জন্য। সেখানে তোর দিদিমণি থাকবে। নন্দকে এখন তুই বলেই সম্বোধন করে অঞ্জন। নন্দ প্রত্যুত্তরে বলল, কিন্তু বাবু, এই গ্রামে পুয়াতিরা থাকে না। অঞ্জন শুনল না। সে এক প্রকার জেদ ধরে বসল। নন্দ নিরুপায় হয়ে একটা বাড়ি দেখে দিল। কাঠের দোতলা বাড়ি, সাথে বেশ পরিষ্কার বাথরুম আছে। মালতী কাজকর্মে বেশ পটু। নন্দ যদিও সকাল এবং সন্ধ্যেটা তাদের নতুন ভাড়া বাড়িতে থাকে, বাজার করে দিতে বা অন্যান্য সাহায্য করতে, কিন্তু বাকি সময়টা জমিদার বাড়িতেই থাকে অঞ্জনের সাথে। অঞ্জনের কাজ হলে দুজনে একসাথে ফেরে, কিন্তু অঞ্জনের আর কাজ এগোচ্ছিল না। আজকাল ঘন ঘন সেই অশরীরী উপস্থিতি সে টের পায়। বরাবর অন্যমনস্ক হয়ে পড়ে সে। বারবার মনে হয় দিনের পর দিন যেন হারিয়ে যাচ্ছে সে। নিজের চিন্তা ভাবনার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। কি এক অজানা কারণে উৎকণ্ঠা হচ্ছে নীলিমাকে নিয়ে। কেমন আছে, কি করছে, বিশেষ করে বারবার এটাই ভাবতে বসছে, ছেলে হবে না মেয়ে। এটা যে সে কোনোদিন ভাববে সে কল্পনাও করতে পারেনি। চিরকাল সে ভেবে এসেছে যে তার একটা সুস্থ বাচ্চা চাই। একদিন নীলিমাকে জিজ্ঞেস করতে সে বলল, আমি তো চাই আমার মেয়ে হোক। আর তুমি তুমি কি চাও? আমার কে জানে। অদ্ভুত ব্যাপার এটাই যে সে বুঝলো মেয়ে হোক কথাটা তার ভালো লাগেনি। রাতের অন্ধকারে নন্দগ্রামের পোড়ো মন্দিরের গর্ভগৃহে ঢুকে 3টে টোকা দিল দরজায়। দরজা খুলে দিল ভাসুরের দাশু। ভিতরে আরো কয়েকজন বৃদ্ধ আছেন বসে। ফাঁসুরে দাশু ছিল এককালে সরকারি ফাঁসুরে, বর্তমানে তন্ত্র সাধনা করে। আপন বলতে কেউ নেই। লোকে বলে গ্রামকে প্রসূতার অত্যাচার থেকে বাঁচানোর উপায় পেয়েছে সে। সে অনেক আগে বলেছিল, প্রসূতা একটা বাচ্চা চায়, কিন্তু বাচ্চাটাকে প্রসব করতে হবে সেইভাবেই এবং সেইখানে, ঠিক যেভাবে এবং যেখানে বাচ্চা হতে গিয়ে প্রসূতা মারা গিয়েছিল। কিন্তু নিজের বাচ্চার বলিদান কে দিতে চায়? তাই উপায় থাকলেও সুরাহা হয়নি। ফাঁসুরে জিজ্ঞেস করল, নন্দ, সত্যি কি ওই শহুরে ম্যাডাম পোয়াতি? নন্দ ঘাড় নাড়ল। ফাঁসুরে বলল,
দেখ নন্দ, এই আমাদের সুযোগ। প্রসূতা শুধু একটা বাচ্চাকে চায়, যাকে সে আপন করে রাখতে পারবে। ওর জন্যই ও ঘোরে। ওকে একটা বাচ্চা দিতে পারলেই ও চলে যাবে। নন্দ কাঁচুমাচু করে উঠল। অঞ্জন নীলিমার সাথে মেলামেশা করে আত্মীয়তা হয়ে গিয়েছিল তার। তাদের এই সর্বনাশ করার কথা ভাবতেও পারে না সে। ফাঁসুরে দাশু বলল, এই উপায় কি তোরা আগে কখনো শুনিসনি? হ্যাঁ, মানে আগে অনেকে বলেছে বটে, কিন্তু তা বলে একটা জলজ্যান্ত বাচ্চাকে কিভাবে বলি দেবে? তবে কি আমাদের বাচ্চাই শুধু বলি যাবে? কতজনের বাচ্চাই তো সে নিলে, ওই অভিশাপ তো যায়নি। নেওয়ার আগেই সবাই মরে গেছে। ওর জ্যান্ত বাচ্চা চায়। সন্দীপের বউটাই মরে গেল বাচ্চা হতে গিয়ে। বাকিদের কথা জানি না, তবে সন্দীপেরটা জানি। ওর বউকে প্রসূতা মেরেছে কিনা আমাদের সবার সন্দেহ। বউটার পেটে বাচ্চা আসার পর থেকে দেখছি সন্দীপকে বদলে যেতে। দিনে দিনে কেমন উগ্র হয়ে যাচ্ছিল। কথায় কথায় বউয়ের উপর রাগ করত। ওই বাচ্চা হওয়ার দিন কতবার বললাম গাড়ি করে সফরে নিয়ে যেতে, গেল না। তারপর মনে নেই কেমন জোর করে ঘরে ঢুকে গিয়ে দাইমার গলা টিপে ধরেছিল? মনে নেই আবার। কোন রকমে আমরা সারালাম। ওর জন্যই তো শেষ মুহূর্তে মরল সন্দীপের বউটা। বাচ্চাটাকেও বার করা গেল না। আচ্ছা বেশ, এসব পুরনো কথা ছাড়। আমাদের এই শেষ চেষ্টা করতেই হবে, তার সে যতই নিষ্ঠুর হোক। কিন্তু ওদের কি দোষ? তুই কি ওদের এখান থেকে যেতে বলিসনি? ওরাই চেয়েছে এখান থেকে যেতে। এত কিছু দেখার পরও ওরা ছেড়ে যায়নি। ছেলে না মেয়ে এই কথাটা প্রায়ই মাথায় কোরাকুরি করত অঞ্জনের। এই চিন্তা কাবু করে ফেলেছে তাকে। রাতে ছেলে হওয়ার পক্ষে নিজের মনেই নানান যুক্তি সাজাচ্ছিল অঞ্জন। হঠাৎ মনে হলো দরজার বাইরে কেউ হাঁটছে। মালতী আর নীলিমা অন্য ঘরে শোয়ে, অঞ্জন শোয়ে উপরের একটা শোয়ার ঘরে। কাঠের ঘর, হাঁটা চলার আওয়াজ নিস্তব্ধ নিশুতি রাতে ভালোই পাওয়া যায়। সে উঠে এসে দরজা খুলল। দেখল ছোট্ট বারান্দার সিঁড়ির ধাপে এক রমণীর ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। খুব সামান্য আলো সিঁড়ির কাছে। রমণীর মুখ দেখা যায় না, তবে হাতটা দেখা যাচ্ছে। সরু হাড় গিলগিলে হাতে কোনো রকমে লেগে রয়েছে দুগাছা চুড়ি, ঠিক যেমনটি নীলিমা পড়েছিল। কিন্তু নীলিমার হাত এত সরু না। তবু অঞ্জন চাপা স্বরে ডাকল, নীলিমা, নীলু। কোনো সাড়া নেই। সামনের ছায়ামূর্তিটা নেমে যাচ্ছে সিঁড়ি বেয়ে। এক অলৌকিক টানে এগিয়ে চলল অঞ্জন। সামনে হেঁটে চলেছে সেই কালো ছায়া, ঠিক যেন কোনো অন্তঃসত্ত্বা হেঁটে যাচ্ছে। কুয়াশায় ছেয়ে গিয়েছে চারিপাশ। সামনের ছায়াটা মাঝে মধ্যে হারিয়ে যাচ্ছে কুয়াশায়, আবার ভেসে উঠছে সেই একই দূরত্বে। কাঠের ব্রিজ দিয়ে মূর্তিটা নদী পেরিয়ে গেল। কুয়াশা ঘেরা জমিদার বাড়ি কি যেন এক দীর্ঘশ্বাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। কোথায় সেই বিড়ালটা আবার কাঁদছে। সিংহ দরজা দিয়ে গলে জমিদার বাড়ির ভিতরে ঢুকে এলো তারা। কুয়াশায় ছেয়ে আছে চারিদিক। একটা ঝিঝির ডাকও শোনা যাচ্ছে না। ছায়ামূর্তিটা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে চলে এলো দোতলায়। কত শত কান্নার রোল উঠেছে জমিদার বাড়ির ভিতর থেকে। এ কি সত্যি নাকি ভুল শুনছে সে? বেশ অন্ধকার, প্রায় কিছুই দেখা যায় না। সোজা দক্ষিণ দিকে গিয়ে একটা ঘরে ঢুকলো মূর্তিটা। এই ঘরের জানলা খোলা, সেটা দিয়ে হালকা চাঁদের আলো ঢুকছে। সেই আলোতেই সামনে যা কিছু সামান্য দেখা যাচ্ছে। ছায়ামূর্তিটা দাঁড়িয়ে রইল কলের পুতুলের মতো। এতক্ষণে তার মুখ দেখা যাচ্ছে, চামড়াহীন মুখমণ্ডল আর দুটো চোখ কঠোরা কত। অঞ্জন বুঝল তার বুকের ভিতর হাতুড়ি পিটছে কে যেন। আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে সে পারবে না। এমন সময়
মূর্তিটার পিছন থেকে দেখা গেল আর এক মুখ। এই সেই চেহারা যাকে বাথরুমে দেখেছিল অঞ্জন। সেই ঘৃণা ভরা দুটি চোখ আর রক্তহীন মুখ। আস্তে আস্তে বাঁ হাত দিয়ে সামনের ছায়ামূর্তিকে জড়িয়ে ধরল সে, আর এক হাত দিয়ে ছায়ামূর্তির ডান হাতটা তুলে এক অন্ধকার দেওয়ালের দিকে ইশারা করল। অঞ্জন আর চোখ খুলে রাখতে পারল না, লুটিয়ে পড়ল মেঝেতে। নন্দ পুরো মন্দির থেকে ফেরার সময় দেখেছিল অঞ্জন গ্রাম ছেড়ে জমিদার বাড়ির দিকে যাচ্ছে। সেও পিছু নিল, কিন্তু সিংহ দরজা পেরিয়ে ঘরে ঢোকার সাহস হয়নি তার। কাছে এসেই থেমে গেল। তারপর যা দেখল তাতে দাঁত কপাটি লেগে যাওয়ার জোগাড় হলো তার। দেখল বাগানের গাছের ছায়ার অন্ধকার থেকে, ঘরের থামের অন্ধকার থেকে এক এক করে বেরিয়ে আসছিল রমণী বেশি ছায়ামূর্তিরা। তাদের সবার মাথায় ঘোমটা, সবাই হাঁটছে এমন ভাবে যেন পেটে বাচ্চা আছে। এরা সবাই কি প্রসূতার শিকার? প্রসূতা যাদের মারে তারা কি প্রসূতার সঙ্গী হয়ে যায়? যাই হোক, নন্দ দাঁড়ালো না, ছুটল গ্রামের দিকে। সকালে দেখা যাবে। পরের দিন সকালে অঞ্জনের যখন ঘুম ভাঙল, দেখল নন্দ তাকিয়ে আছে তার দিকে। তার মাথা ধরে গিয়েছে, গলা বন্ধ হয়ে গেছে ঠান্ডা লেগে, গায়ে নির্ঘাত জ্বর। কোনো রকমে বলল, নীলিমা কোথায়? দিদিমণি খুব চিন্তা করতেছে, সকাল থেকে আপনার দেখা নাই। আজকাল নীলিমার প্রতি কেমন যেন দরদ কমে গেছে তার। অন্য সময় নীলিমার অস্থিরতা তাকে যেমন অস্থির করে তুলত, আজকাল আর সেরকম মনে হয় না তার। শুধু মুখে বলল, খুঁজতে দে। এখানে কি একটু চাটা পাওয়া যাবে? তাহলে নিয়ে আয়, কাজ আছে। নন্দ তৎক্ষণাৎ গেল না, একটু চাপা গলায় বলল, কাল কিছু দেখছিলেন দাদাবাবু? কাল রাতে আমাকে কেউ টেনে নিয়ে এসেছে। অঞ্জন লক্ষ্য করল নন্দর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। অঞ্জন বলল, নন্দ, তুই এসব ব্যাপারে কি জানিস আমাকে খুলে বল। এতে শুধু আমার নয়, আমার সন্তানের জীবনও জড়িয়ে আছে। অনেক অনেক অপেক্ষার পর বাবা হতে চলেছি, এত সহজে আমাকে হারাতে পারবে না। নন্দ অনেকক্ষণ ভাবল, তারপর চাপা স্বরে বলল, দাদাবাবু, বহু বছর ধরে আমাদের গ্রামে কোনো পোয়াতি মা হয়নি। সবাই পোয়াতি হলেই অন্য জায়গায় চলে যায়, কারণ এখানে পোয়াতির পেটে বাচ্চাকে মেরে ফেলে সে। অনেক সময় পোয়াতি বউরাও মারা যায়। কে মেরে ফেলবে? প্রসূতা। তুই আমাকে শুরু থেকে বল, কে এই প্রসূতা? কবে থেকে এসব শুরু হয়েছে? মাফ করবেন, সেসব কথা তো বলতে পারবো না। অনর্থ হবে। আপনি এই বাড়ির এত দলিল ঘাটেন, ওতে কিছু পাননি? শুনেছি জমিদারদের শিক্ষাগুরু একটা বই লিখতেন, সেটা কখনো শেষ হয় নাই। তার আগে সব শেষ হয়ে যায়। তিনিও প্রাণ বাঁচাতে পালিয়ে যান। সেই লেখাটা এখনো এই জমিদার বাড়িতেই কোথাও আছে। এই প্রাসাদে 12টা মহল, প্রত্যেক মহলে গড়ে 5টা করে ঘর, সব মিলিয়ে অন্তত 60খানা ঘর। কোথায় খুঁজবো সেটা? বলতে বলতেই কাল রাতের কথাটা মনে পড়ে গেল তার। কেমন যেন মনে হলো রাতের ঘটনার অন্তর্নিহিত অর্থ সে বুঝতে পেরেছে। বলল, চা করে দিয়ে বাড়ি যা, দিদিমণিকে বল যেন চিন্তা না করে।
আমি একটু পরেই আসছি। নন্দ চলে যেতে অঞ্জন উঠে সেই ঘরে আবার ঢুকল। বোঝার চেষ্টা করল আগের দিন রাতেই ছায়ামূর্তিটা কোন দিকে ইশারা করছিল। ঘরের অন্ধকার এখনো কাটেনি, তবু জানলার ফাঁক দিয়ে যতটুকু আলো আসছে তাতেই একটা শেলফ দেখতে পেল অঞ্জন। বেশ মজবুত কাঠের শেলফ, উপরে কালো রং করা। পুরনো দিনের আসবাবগুলো কোনো রকম রক্ষণাবেক্ষণ ছাড়াই বেশ ভালোভাবেই টিকে আছে, ওই লাগেনি এক ফোঁটাও। ভিতরটা দু একটা ধুতি পাঞ্জাবির সাথে কাগজপত্র আর হাতে বাঁধানো খাতায় ঠাসা। বেশিরভাগই হস্তাক্ষর করা আছে ব্রজবল্লভ ভট্টাচার্য মহাশয়ের। গান, কবিতা, নাটক, যাত্রাপালা কি নেই। নন্দ চা নিয়ে এসে দেখল অঞ্জন বসে এক মনে কাগজপত্র দেখছে। চায়ের কাপটা নামিয়ে রেখে বলল, দাদাবাবু, আমি তাহলে একবার ঘুরে আসতেছি। অঞ্জন মুখ না তুলেই বলল, যা, দিদিমণিকে খবর দিয়ে দিস। সকাল গড়িয়ে জলখাবারের বেলা হয়ে এলো। ঘড়িতে 10টা বাজে। অঞ্জন মগ্ন হয়ে তখনও দেখে যাচ্ছে। হঠাৎ একটা ছোট্ট বাঁধানো খাতা হাতে এলো। এটিও ভট্টাচার্য মশাইয়েরই লেখা। দু এক পাতা উল্টাতেই বুঝল যার জন্য সে এতক্ষণ হন্যে হয়ে খুঁজছিল এটাই সেই খাতা। এতেই লেখা আছে শেষ জমিদারের মর্মান্তিক ঘটনার কথা। প্রায় 500 পাতার বাঁধানো এই খাতা, যা মনে হচ্ছে লেখা শেষ করে উঠতে পারেনি লেখক, কারণ খাতা শেষ হওয়ার 10-12 পাতা আগে একটি অসমাপ্ত বাক্য লিখেই লেখা শেষ হয়েছে। এমন তো হওয়ার কথা নয়। পড়ায় মন দিল অঞ্জন। এদিকে নন্দ খাবার দিয়ে গেছে। কখন যে খেয়েছে হুঁশ নেই তার। বইটা শেষ করতে বিকেল হয়ে এলো। বই পড়ে তার মাথার চুল থেকে পায়ের নখ অবধি শিরশির করে উঠল। কিন্তু কেন যেন তার মনে হচ্ছিল এই ইতিহাস তার জানাই ছিল কিছুটা, শুধু আর একবার ঝালিয়ে নিল। অথচ রঘুবীর সিংহের বংশের এই ইতিহাস সে কখনো পড়েনি। এখানে ইতিহাসটা খুব সংক্ষেপে একটু বলি। এই ইতিহাস শুরু হচ্ছে রূপনারায়ণ সিংহের জমিদারি থেকে। অবশ্য তখন খাতায় কলমে জমিদারি আর ছিল না, কিন্তু তবু তারা ছিলেন গ্রামগুলির অকথিত বিধাতা। গ্রামের গরিব লোকেদের দিয়ে ভাগে চাষ করিয়ে মোটা মুনাফা তুলে নিতেন। সেই সাথে সুদের ব্যবসা তো ছিলই। কত গরিব মানুষ তাদের টাকা ধার করে সর্বস্ব হারিয়েছে তার ইয়ত্তা নেই। তাছাড়াও একটি বড় টি এস্টেটের মালিক ছিলেন এরা, তাই পয়সা কম ছিল না। জমিদারি না থাকলেও জমিদারি আনা বজায় রেখেছিলেন। রূপনারায়ণ সিংহ ছিলেন এই বাড়ির শেষ বংশধর। খুব মেধাবী ছিলেন। বিলেত থেকে ডাক্তারি পাশ করে কলকাতায় কিছুদিন প্র্যাকটিস শুরু করেন। কিন্তু রূপনারায়ণ সিংহের বাবা প্রতাপ নারায়ণের পছন্দ ছিল না যে তার ছেলে অজাত পূজাতে রোগী দেখে বেড়ায়। রূপনারায়ণ অবশ্য প্রথমের দিকে বাপের কথা গ্রাহ্য করেননি, কিন্তু ক্রমাগত বাড়ি থেকে তাগিদ আসায় তিনি সব ছেড়ে ফিরে আসেন তাদের বাড়িতে। গ্রামে প্রথম দিকে চিকিৎসা কিছুদিন চালু রেখেছিলেন, কিন্তু ক্রমে বাপের সাথে থেকে মোসাহেবদের তোষামদিতে গ্রামের লোকেদের ভগবান তুল্য ভক্তি দেখে ভিতরের জমিদার সত্তা জেগে উঠল। হাজার হোক, রক্তে আছে কিনা। তার উপর মোমের প্রলেপ পড়ল যখন হিসেব করে দেখল তাদের রোজগারের অঙ্ক। এত টাকা ডাক্তারি করে এক জন্মে কামানো সম্ভব না। দিনে দিনে সে হয়ে উঠল বাপের হাতে গড়া এক কলের পুতুল। ওদের ভাষায় যাকে বলে উপযুক্ত সন্তান। কলকাতায় ডাক্তার সেজে সম্মান ছিল বটে, তবে আয়েশ ছিল না। কোনো রকমের মধ্যবিত্ত জীবন চলত। দীর্ঘদিন বাইরে থাকায় ভেবেছিল এ আর মন্দ কি, কিন্তু যখন জমিদারি জীবনের সম্মান এবং আয়েশ চাক্ষুষ করল, তখন বুঝল কলকাতার জীবনকে নির্দ্বিধায় মন্দ বলা যায়। ইতিমধ্যে বিয়ে হলো রূপনারায়ণের। শিক্ষিত ছেলে একটি শিক্ষিত মেয়েকে বিয়ে করল, কিন্তু
কিছুটা বাবার অমতে গিয়েই বলা যায়। প্রতাপনারায়ণ চেয়েছিলেন তার বাড়ির বৌমারা পড়াশোনা জানুক, অসুবিধা নেই, কিন্তু বাড়ির বাইরে গিয়ে স্কুল কলেজে পড়ে আসবে এ তার সংস্কারের বাইরে। কারণ এতে মেয়েদের উপর পরপুরুষের নজর পড়ে নারীত্বকে কলুষিত করে। হবু বধূ হেমাঙ্গিনী ছিলেন বাইরে পড়াশোনা করা মেয়ে, কিন্তু অসাধারণ সুন্দরী। সেই রূপেই মজেছিলেন রূপনারায়ণ। হেমাঙ্গিনীকেই বিয়ে করবেন তিনি। অনেক মান অভিমান তর্ক বিতর্কের পর প্রতাপনারায়ণ রাজি হলেন, কারণ রূপনারায়ণ ছাড়া তার আর কোনো সন্তান নেই। এই বিয়ে না হলে রূপনারায়ণ কি অনর্থ করবে তার ঠিক নেই। তাদের মতো হাবাগোবা বেকার সে নয়। যদি বাড়ি ছেড়ে চলেও যায়, ডাক্তারি করেও জীবনযাপন করতে পারে। তাহলে তার ঘরের প্রদীপ জ্বালাবে কে? তাঁর বংশ এবং বংশের পরম্পরা চলতে থাকবে যুগে যুগে। বুড়ো বয়সে এই ছিল তার চাহিদা। বলতেন, উত্তরাধিকারদের কথায়, গল্পে, আচারে, বিচারের মাধ্যমেই বেঁচে থাকে পূর্বপুরুষরা, আর তা না হলে তাদের আত্মা হারিয়ে যাবে ঘন অন্ধকারে। এই চিন্তাই তাদের কাল হল। রূপনারায়ণের বিয়ে হলো হেমাঙ্গিনীর সাথে। দুজনের ভাব ভালোবাসা হলো, কিন্তু বিপদ ঘনিয়ে এলো বছর ঘুরতে না ঘুরতেই। হেমাঙ্গিনী অন্তঃসত্ত্বা হলেন। চিন্তা শুরু হলো রূপনারায়ণের। তিনি তার বাবার মানসিক অবস্থা জানেন। কন্যা সন্তান জন্মালে ভালো চোখে দেখবেন না প্রতাপনারায়ণ। বাচ্চার ক্ষতি তো করতে পারেনি, এমনকি হেমাঙ্গিনীর ক্ষতিও করতে পারেন। কারণ প্রতাপনারায়ণের মতে প্রথম জন্মানো পুত্র সন্তান নাকি সব দিক থেকে ক্ষমতাশালী হয়। মাস সাতেক পর রূপনারায়ণ অনেক লক্ষণ মিলিয়ে বুঝলেন তার ধারণা মিথ্যে নয়, মেয়েই হতে চলেছে। তিনি হেমাঙ্গিনীকে বলেছিলেন, বাবা মানবে না, মেরে ফেলবে বাচ্চাটাকে, তোমারও ক্ষতি করবে। তুমি আমার কথা শোনো। 8 মাসে জ্যোতিষী আসবে, সে যদি এসে বলে মেয়ে হবে, তোমাদের মেরে ফেলবে। কেউ কিছু বোঝার আগেই আমি ব্যবস্থা করতে পারি। কি করতে পারো? আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেছিলেন হেমাঙ্গিনী। অস্বস্তি ভরে রূপনারায়ণ বলেছিলেন, জ্যোতিষী আসার আগে, মানে বাচ্চাটাকে যদি নামিয়ে। হেমাঙ্গিনী ঝংকার দিয়ে উঠেছিলেন, চলে যাও, চলে যাও এখান থেকে। কিন্তু তাতে বিপদ কাটেনি। যথারীতি জ্যোতিষ এলো এবং জানালো কন্যা সন্তান হবে। তার পরদিন থেকেই হেমাঙ্গিনী দেখলেন তাকে পরিচর্যার জন্য যে দাসী ছিল তাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি তার জন্য এই কদিন যে ফল মূল পথ্য আসছিল তাও বন্ধ হয়ে গেল। তার অবস্থা এমন হলো যে সেই বাড়ির দাসীরও অধম। এই বাড়ির বউয়ের প্রথম সন্তান যদি পুত্র না হয়, সে আবার এই বাড়ির বউ হতে পারে নাকি? এই পরিবারের সব পূর্বপুরুষ এত নিষ্ঠুর ছিলেন না। তবে এই ইতিহাস নতুন নয় এই বংশে। হেমাঙ্গিনী রূপনারায়ণকে বললেন, আমাকে তুমি অন্য জায়গায় পাঠিয়ে দাও। আমি আর আমার মেয়ে একসাথে ঠিক থাকবো। তোমাদের কোনো খবর নিতে হবে না, আমরাও কাউকে কিচ্ছু বলবো না। দয়া করো, দয়া করো আমাদের। বাপের বিরুদ্ধে যেতে খুব একটা রাজি ছিলেন না রূপনারায়ণ। তবুও মনের কোনো এক গহীন কোণে হয়তো একটু ভালোবাসা বেঁচেছিল হেমাঙ্গিনীর জন্য। তাই শেষ চেষ্টা করতে তার গর্ভবতী বউকে সিঙ্গিপুর গ্রামে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন লুকিয়ে। কিন্তু শেষ রক্ষা হয়নি। প্রতাপনারায়ণ ছেলের অনেক কিছুই সহ্য করেছিল, কিন্তু এই ঔদ্ধত্য বরদাস্ত করেননি। ঠিক যেদিন সন্তান প্রসব হচ্ছে সেদিন প্রতাপনারায়ণ ও তাঁর লিটল বাহিনী হামলা করল গ্রামে। প্রসব যন্ত্রণায় কাতর হেমাঙ্গিনীকে ধরে নিয়ে গেল। শোনা যায় রূপনারায়ণ চেষ্টা করেছিলেন বাঁচাতে, হয়তো পর্যাপ্ত ছিল না। রূপনারায়ণও মনে মনে ভাবত সন্তানের ব্যাপারে প্রতাপনারায়ণের বিচার ভুল না। হেমাঙ্গিনী যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মারা যায়। তারপর নেমে আসে পোয়াতি মায়ের অভিশাপ। জমিদার বাড়ির এক এক করে সবাই মরতে থাকে। ওই বাড়িতে যত আত্মীয় কাজের লোক থাকত সবাই দেখেছিল হেমাঙ্গিনীকে। ওরা সবাই বলতো প্রসূতা।
প্রতাপ নারায়ণকে নাকি পশ্চিমের কুয়োয় ফেলে দেয়, তবে রূপনারায়ণকে মারেনি। অন্ধকারের শূন্য প্রাসাদে সে নাকি আত্মহত্যা করেছিল। প্রসূতা তার প্রতিশোধ নিয়েছিল ঠিকই, কিন্তু সে মুক্তি পায়নি। এখনো তাকে দেখা যায়। শোনা যায় প্রসূতা মনে করে গ্রামের লোকই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তার জন্য তার গ্রামের উপর আক্রোশ এখনো যায়নি। পড়া শেষ করে উঠে বসল অঞ্জন। বাইরে এসে দেখল সন্ধে হয়ে গেছে। মালতী ডাকতে এসেছে অনেকক্ষণ। অঞ্জন কাজ করছিল বলে বিরক্ত করেনি। এখন অঞ্জনকে দেখতে পেয়ে বলল, বাবু চলুন, ম্যাডাম অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছে আর চিনতে করছে। উত্তর না দিয়ে বাইরে এলো অঞ্জন। ফোন করলো অন্তরাকে। এই একটা কথা বলবি? ওপাশ থেকে অন্তরা বলল, তার আগে বল নীলিমা কেমন আছে, আর ওষুধ খাচ্ছে? আয়রনের ট্যাবলেটটা নিয়মিত খেতে বলবি। হ্যাঁ হ্যাঁ, শোন না, তোকে একটা কথা আগে ভাগে বলতে হবে, বলবি? কি কথা? আমাদের কি মেয়ে হবে না ছেলে? কেন জিজ্ঞেস করছিস? আমাদের ওসব বলা বারণ, বেআইনি, জানিস না? জানি জানি, আসলে ঘরে রঙের কাজ হচ্ছে তো বাচ্চার ঘরটা কি রঙের হবে তাই ভাবছিলাম। নীলিমার ইচ্ছা ছিল মেয়ে হলে গোলাপি করবে আর ছেলে হলে নীল। ও তাই বল, গোলাপি করাতে পারিস, ভালো রং। অঞ্জন যখন ঘরে ফিরল দেখল নীলিমা বসে আছে একটা চেয়ারে আর গান শুনছে। অঞ্জন আসতেই বকাঝকা শুরু করলো। ঘুরেই বেড়াও, আরো ঘুরে বেড়াও, আর একটু ঘুরে এসো না। আমাকে দেখে আর কি হবে এখন? অঞ্জন কাছে এসে একটু আদর করে বলল, তোমার জন্য দারুণ একটা খবর এনেছি, আমাদের মেয়ে হবে। নীলিমার মুখটা আনন্দে চিকচিক করে উঠল, কিন্তু অঞ্জন বুঝল তার ঠিক সেই আনন্দ হচ্ছে না যেটা সে ভেবেছিল। ঠিক সে সময় মালতী চা নিয়ে এলো। অঞ্জন পুরো রাস্তাটা মালতীর সাথেই হেঁটে এসেছিল, কিন্তু একটা কথাও বলেনি। এখন চা নিয়ে আসতে বলল, মালতী, চা নিয়ে উপরে আয়, কথা আছে। উপরে এলে অঞ্জন মালতীকে জিজ্ঞেস করল, আচ্ছা একটা কথা বল, কাল রাতে কি নীলিমা কোথাও বেরিয়েছিল? মালতীর মুখটা ভয় কুঁকড়ে উঠল। বলল, না, কোথাও বেরোয়নি বাবু, কিন্তু রাত্রে প্রায় উঠে পড়ছিল আর সোজা তাকিয়ে থাকছিল আমার দিকে। মুখ দিয়ে খড়খড় করে কেমন একটা আওয়াজ করছিল। আমি 2 বার শুইয়ে দিছিলাম। এসব লক্ষণ আগে দেখছি তো। আগে দেখেছিস মানে? বাবু, পুয়াতিদের রাতে প্রসূতা ভর করে, ওই জন্যই তো পুয়াতি হলে এখানে কেউ আর থাকেনি। আচ্ছা, এই প্রসূতা বাচ্চাকে কি মেরে ফেলে? শুধু বাচ্চা না বাবু, মা বাচ্চা দুজনেই মরে যায়। প্রসবের দিন ঘরে অলৌকিক সব কাণ্ড হয়। পুয়াতির কাছে যাওয়া মুশকিল হয়। হয় দরজা বন্ধ করে দেয়, নইলে চুলের মুঠি ধরে টেনে নিয়ে যায় জমিদার বাড়িতে। দিন ঘনিয়ে আসছে। নন্দ আবার একদিন সবার সাথে দেখা করল গ্রামের পোড়ো মন্দিরের ভূগর্ভের ঘরে। এটা কি ঠিক হবে? আমাদের ঘরের মা বোনদের বাঁচাতে এছাড়া উপায় নেই। লক্ষণ সব মিলে যাচ্ছে। প্রসূতা আস্তে আস্তে কবজা করছে পোয়াতিকে। ঠিক আছে, কিন্তু আমার একটা কথা শুনবে, ওই বাবুকে ওই সময় কোনোভাবে সরাতে হবে যাতে আমরা কিছুটা সময় পাই। সে ভেবে নিয়েছি, মনে রাখিস আর 1 মাস বাকি। নীলিমা দিনে দিনে কেমন যেন অঞ্জনের প্রতি বিরক্ত হয়ে উঠছে। অঞ্জনকে কাছে ঘেঁষতে দিতে চায় না। অঞ্জন যে উপরে শোয়ে সেটাও নীলিমার জন্যই শুরু হয়েছিল। নীলিমা মালতীকে বলেছিল, এই মালতী শোন, তুই আজ থেকে আমার কাছেই শুবি, কেমন? আর বাবু? তোর বাবু? না রে মালতী, তোর বাবুকে আমার আজকাল জানি কেমন ভয় করে। দেখতে দেখতে দিন ঘনিয়ে এলো। সেদিন বিকেলবেলা হালকা ব্যথা উঠল নীলিমার।
অঞ্জন তখন জমিদার বাড়িতে সেই কুয়োর কাছে ঠেস দিয়ে ঘুমিয়ে গিয়েছে। বেশ কয়েকদিন ধরে অবসর পেলেই সে ওখানে বসে থাকে। কান পাতলে কি যেন এক আওয়াজ শুনতে পায়। সেটা শুনতে শুনতেই আজ ঘুমিয়ে পড়েছিল সে। গ্রামে আবার শীতকাল শুরু হয়েছে। প্রায় 1টা বছর হতে চলল এই জায়গায়। কবে যে দিনগুলো কেটে গেল কে জানে। হঠাৎ চেঁচাতে চেঁচাতে ছুটে এলো নন্দ। দাদাবাবু, তাড়াতাড়ি চলুন, দিদিমণির যন্ত্রণা শুরু হয়েছে। হঠাৎ যেন চটকা ভাঙলো অঞ্জনের। যত জোরে পারা যায় ছুটতে শুরু করলো সে। কিন্তু নদীর ব্রিজটা পেরোতে পেরোতেই যেন উৎসাহ হারিয়ে ফেলল। মনে হতে লাগলো কি আর হবে। সেই তো নন্দ পিছন থেকে বলল, কি হলো স্যার, চলুন। আমি হাঁপিয়ে গেছি নন্দ, তুই তাড়াতাড়ি যা, গাড়িটাকে ডাক। অঞ্জন যখন ঘরে এলো তখন দেখলো গ্রামের অনেক মহিলা এসেছেন, নীলিমাকে নানানভাবে সাহায্য করছেন। ওয়াটার ব্রেক এখনো হয়নি, অর্থাৎ সময় আছে কিছুটা। একটু পর নন্দ ছুটে এলো, বলল, স্যার, ড্রাইভার পালিয়ে গেছে, কোথাও কেউ জানে না। এতক্ষণে বিপদের গন্ধ পেল অঞ্জন। সে কি, আর কোনো গাড়ি নেই? আছে বাবু, আছে, কিন্তু ওরা সবাই এখন শহরের দিকে। তাদের গাড়ি নিয়ে আসতে এখনো 2 ঘন্টা। সন্ধে হয়ে গিয়েছে। অঞ্জন গাড়ি চালাতে জানে, কিন্তু অভ্যেস নেই। এই অবস্থায় কি আদৌ পারবে? কিন্তু পারতে তাকে হবেই। অঞ্জন বলল, নন্দ তুই এখানে থাক, আমাকে গাড়ির চাবিটা দে, আমি নিয়ে আসছি। গাড়ির ড্রাইভার নন্দকে চাবি দিয়েই গিয়েছিল। নন্দ জানে ড্রাইভার কেন পালিয়েছে। ফাঁসুরে দাশু তাকে ভয় দেখিয়েছে। নন্দ ঘর থেকে চাবি এনে দিল। অঞ্জন বলল, তোর সাইকেলটা দে। গাড়ি রাখা থাকে দূরের একটা গ্যারেজে। যখন দরকার হয় ড্রাইভার গাড়িটা নিয়ে আসে। অঞ্জন সাইকেল নিয়ে এলো গ্যারেজে। মেঘ করেছে, উত্তরের আকাশ ঘনিয়ে আসছে যেন দানবীর ভ্রমর কালো চুল। হাওয়া বইতে শুরু করেছে বেশ জোরে। মাঝে মধ্যে ঝলকে উঠছে বিদ্যুৎ। গ্যারেজের বাইরের বড় ভারী দরজা খুলে ঢুকতে ঢুকতেই ঘেমে উঠল সে। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না গ্যারেজে, দেখার দরকারও নেই। কোনো রকমে গাড়ির দরজা খুলে স্টার্ট করলো। অনেক দিনের অনভ্যেস, তার উপর মাথার এত চাপ। পারবে তো? গ্যারেজটা আরো একবার চাবি দিয়ে বন্ধ করে বেরিয়ে আসতে মিনিট 5 লাগলো। গ্রামের রাস্তা ঘুটঘুটে অন্ধকার। হেডলাইটের আলো যতটুকু যাচ্ছে ততটুকুই দেখা যায়। হঠাৎ মনে হলো গাড়ির পিছনে কে যেন বসে আছে। ঘন ঘন শ্বাসের আওয়াজ আসছে। এটা কি কোনো পুরুষ মানুষ? গাড়ির আয়না দিয়ে পিছনে যতটা দেখা যায় দেখার চেষ্টা করলো অঞ্জন, কিন্তু এক নিশ্ছিদ্র অন্ধকার ঢেকে রয়েছে পিছনের সিট। গাড়ির ঠিক পিছনেই এমন নিকষ কালো অন্ধকার কি স্বাভাবিক? কাউকে দেখা যাচ্ছে না, অথচ যেরকম নিঃশ্বাস শব্দ কানে আসছে তাতে সে নিশ্চিত পিছনে কেউ বসে। কাঁপা কাঁপা হাতে ভিতরের আলোটা জ্বালাতে যাবে এমন সময় খুব কাছেই একটা বাজ পড়ল। সেই সাথে ঝলকে উঠল বিদ্যুতের আলো। এক লহমায় সে গাড়ির আয়না দিয়ে পিছনের সিটে যা দেখল তাতেই কেঁপে উঠল স্টিয়ারিংয়ে রাখা হাতটা। পিছনে বসে আছে একটা লোক। মুখ চোখ নাক দিয়ে বেরোচ্ছে রক্ত, ঠিক যেমনভাবে রূপনারায়ণকে পাওয়া গিয়েছিল তার একলা ঘরে, ঠিক তেমন। হাত কেঁপে উঠল অঞ্জনের। গাড়িটা মেন রাস্তা থেকে গড়িয়ে নেমে এলো নিচে। মাথাটা ঠুকে গেল স্টিয়ারিংয়ে। যখন অঞ্জনের জ্ঞান ফিরল, বৃষ্টি শুরু হয়েছে হালকা। তার গাড়ি কাত হয়ে পড়ে আছে জমিতে। এখান থেকে আবার রাস্তায় ওঠানোর ক্ষমতা তার নেই। রাগে দুঃখে নিজের অসহায়তায় চোখ দিয়ে জল বেরিয়ে গেল অঞ্জনের। কিন্তু ভাবার সময় নেই। ভিজে ভিজেই ছুটল গ্রামের রাস্তায়। এখানকার রাস্তা একটু চড়াই উতরায়। ঘরের কাছে আস্তে আস্তে হাঁপিয়ে উঠল সে। যাওয়ার আগে সে দেখেছিল
ঘরের কাছে অনেক লোক, এখন এত চুপচাপ কেন? কোথায় গেল সব? মনে মনে কেমন যেন ভয় জন্মালো। ঘরের কাছে এসে দেখল কেউ নেই, নন্দও নেই, মালতী নেই। ঘরে যে এত মহিলা ছিল তারাও কেউ নেই। অঞ্জন বুঝল ভয়ানক রাগে সে অন্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ গলা চিরে চিৎকার করে উঠল সে। নিজের চিৎকারে নিজেই অবাক হয়ে গেছে। এ কার গলার আওয়াজ? তার কেমন যেন মনে হচ্ছে সে জানে কোথায় আছে সবাই। রাগে মাথাটা গনগন করছে, গলার কাছটা ঘর ঘর করছে তার। নন্দ, মালতী, ফাঁসুড়ে দাশু আগে আগে যাচ্ছিল। মহিলারা আর গোটা দুয়েক জোয়ান ছেলে নীলিমাকে একটা খাটিয়াতে শুইয়ে আস্তে আস্তে বয়ে নিয়ে আসছিল। ইতিমধ্যেই বৃষ্টি নেমেছে, মেঘ ডেকে উঠছে ক্ষণে ক্ষণে। জমিদার বাড়ি কালো মেঘের নিচে এক অজানা রহস্য হয়ে দাঁড়িয়ে আছে। আজ কোনো আলো জ্বলেনি। সামনের যে কটা বিদ্যুতের আলো ছিল সব নিভে গেছে। বৃষ্টি বাদলায় গ্রামে এরকম হয়। গেট দিয়ে ভিতরে ঢুকে এলো সবাই। নন্দর হাতের টর্চে সামান্য কিছুটা জায়গা দেখা যাচ্ছে, আর যা কিছু দেখা যাচ্ছে তা বিদ্যুতের ঝলকানিতে। সেই আলোতেই তারা দেখল উপরের বারান্দায় দাঁড়িয়ে প্রসূতা। তার প্রতিছবিটা বিদ্যুতের আলোয় কেঁপে কেঁপে উঠছে। উত্তরের হাওয়ায় মাথার চুল উঠছে। নন্দর রক্ত হিম হয়ে এলো। মালতী নন্দর কাছে ঘেঁষে এলো। শুধু ফাঁসুড়ে দাশু এক মনে কি যেন মন্ত্র পড়ছে, তার হুঁশ নেই। এখান থেকে ভয় ফিরে গেল অনেকেই। জোয়ান ছেলে দুটো খাটিয়া নামিয়ে ছুটল প্রাণপণে। ফাঁসুড়ে বলল, ভয় নেই, পালিও না কেউ। ও মারবে ভাবলে এমনিতেও বাঁচতে পারবে না। এই ধরনের সাহস দিলে কজনের আর সাহস থাকে? শেষে গোটা চারেক বিবাহিত মহিলা, নন্দ আর ফাঁসুড়ে দাশু ছাড়া বাকিরা চলে গেল। অগত্যা ওরা খাটিয়াটা রেখে নীলিমাকে আস্তে আস্তে হাঁটিয়ে নিয়ে চলল প্রাসাদের ভিতর। এরপরে যা ঘটল তাতে তাদের ভয় বাড়ল আরো বেশি। ঘরের নানান কোণে জমে থাকা অন্ধকার থেকে বেরিয়ে আসতে লাগলো অশরীরীরা। তাদের কাপড় পরার ধরন এক, চলার ধরনও এক, ঠিক যেন অন্তঃসত্ত্বা। ওদের গায়ে টর্চ ফেলিস না নন্দ, ফিসফিসে গলায় বলল ফাঁসুড়ে। নন্দ সে চেষ্টাও করেনি। মাঝে মধ্যে শুধু তাকিয়ে একবার দেখার চেষ্টা করেছে সে। বিদ্যুৎ চমকালে তাদের অশরীরী ছায়া ভেসে উঠছে, আবার পরক্ষণেই অন্ধকারে হারিয়ে যাচ্ছে। কিন্তু তাদের শীতল উপস্থিতি বেশ অনুভব করতে পারছে নন্দরা। ক্রমে ভিড় করে আসছে যেন ওদের কাছে। আরো ঘেঁষে দাঁড়ালো মালতী। ফাঁসুড়ে বলল, ভয় নেই, সামনে তাকিয়ে চল। তারা সবাই মিলে এলো রূপনারায়ণ আর হেমাঙ্গিনীর শোয়ার ঘরে, যেখানে প্রতাপনারায়ণ হেমাঙ্গিনীকে গ্রাম থেকে ধরে এনে তুলেছিল এবং শেষে হেমাঙ্গিনী মারা গিয়েছিল। ঘরটা আগে এসে পরিষ্কার করে রেখে গেছে গ্রামের কয়েকজন বউ। একটা বিছানাও পাতা আছে, সেখানে শুইয়ে দিল নীলিমাকে। একটা লণ্ঠন জ্বালা আছে, অবশ্য তাতে পুরো ঘর আলো হয়নি। আলো সীমানা পেরিয়ে ঈশান কোণের অন্ধকারে দাঁড়ালো প্রসূতা। তার কাছে ভিড় করে দাঁড়ালো অশরীরীরা। যেন অন্ধকার আরো অন্ধকারময় হয়ে উঠল। নীলিমার যন্ত্রণা তখন তুঙ্গে। বাচ্চা হতে আর সময় লাগবে না বেশিক্ষণ। একজন বলল, মালতী, গরম জল আনো শিগগির। 2 ফ্লাস্ক ভর্তি গরম জল করাই ছিল। একটা পাত্রে সেই জল ঢেলে দিল মালতী। ওদিকে নীলিমার কাপড় খুলে দেওয়া হয়েছে। তাকে আরো চাপ দিতে বলছে মহিলারা। একজন হাওয়া করছে আঁচল দিয়ে, একজন কপালের ঘাম মুছিয়ে দিচ্ছে। চিৎকার করছে নীলিমা,
কিন্তু তার চিৎকারকে ছাপিয়ে আরো একটা চিৎকার ভেসে এলো সিংহ দরজা থেকে। নড়ে উঠল প্রসূতার ছায়া। সিঁড়ি দাপিয়ে উঠে আসছে কে যেন। দুম দুম আওয়াজ হচ্ছে বাইরে। দরজায় এসে দাঁড়ালো অঞ্জন। রাগে তার শিরা ফুলে উঠেছে, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, কপাল থেকে বেরোচ্ছে রক্ত। ভয়ঙ্কর লাগছে অঞ্জনকে। কি যেন একটা ভর করেছে তাকে। হঠাৎ অন্ধকার থেকে প্রসূতা গর্জন করে উঠল, চলে যাও এখান থেকে। কিন্তু মানল না অঞ্জন। এগিয়ে আসতে লাগলো চিৎকার করতে করতে, এই বাচ্চার কোনো জায়গা নেই এই পৃথিবীতে, ওকে মরতেই হবে। হুকুম আছে, না হলে আসবে, সে আসবে। এক মুহূর্ত ভাবতে সময় নিল ফাঁসুরে। সে বুঝেছে বাচ্চাকে মারতে প্রসূতা আসেনি, হয়তো কোনো দিনই আসে না। আসে সেই যে ভর করেছে অঞ্জনকে, প্রতাপ নারায়ণের বাধ্য সন্তান রূপনারায়ণ। ঝুলি থেকে একটা গুঁড়ো বের করে ছুঁড়ে মারল অঞ্জনের দিকে। যন্ত্রণায় চিৎকার করে উঠল অঞ্জন। নিজের আঙুল দিয়েই যেন ছিঁড়ে দিতে চায় চোখ। প্রচন্ড ক্রোধে ছুটে এসে চেপে ধরল ফাঁসুরের গলা। নন্দ ভয়ার্ত চোখে দেখল ফাঁসুরে দাশুর অত বড় শরীরটা শূন্যে উঠে যাচ্ছে। হয়তো মরেই যেত ফাঁসুরে, কিন্তু তার আগেই অঞ্জনকে ছুঁড়ে ফেলে দিল প্রসূতা। ঘরের অন্ধকার থেকে বেরিয়ে এসেছে সে। হালকা আলোয় তার মুখটা দেখতে পেল নন্দ। পুরো মুখ নানান ক্ষতে পরিপূর্ণ। ভয়ানক ঘৃণায় বিকৃত হয়ে আছে তার মুখ। অঞ্জনকে চেপে ধরল দেওয়ালে। প্রচন্ড ক্রোধে চিবিয়ে চিবিয়ে বলে উঠল, এই পৃথিবী সবার, এই পৃথিবী সবার। কিন্তু অঞ্জনকে আটকে রাখতে পারছে না কেউই। বাধ্য হয়ে প্রসূতা ও বাকি ছায়ামূর্তিরা দেওয়ালের সাথে আরো জোরে চেপে ধরল অঞ্জনকে। যন্ত্রণায় ছটফট করছে অঞ্জন। এমন সময় যন্ত্রণা ক্লিষ্ট গলায় চিৎকার করে উঠল নীলিমা, মেরো না, অঞ্জনকে ছেড়ে দাও, মেরো না ওকে, মেরো না। আর তারপরেই শুনতে পাওয়া গেল এক সদ্যজাত কান্নার আওয়াজ। কি মিষ্টি সেই আওয়াজ, কানে যেন মধু ঢেলে দিল। প্রসূতার বাঁধন আলগা হয়ে এসেছে। অঞ্জন আস্তে আস্তে মুক্তি পেয়েছে যন্ত্রণা থেকে। তার চোখ মুখ স্বাভাবিক হয়ে এসেছে। চোখের কোণে জমেছে জল। আবছা চোখে এগিয়ে গেল নীলিমার দিকে। নীলিমা তখন বাচ্চাটাকে কোলে নিয়ে মিটিমিটি হাসছে। এই যে অন্ধকার, এই যে অলৌকিক ঘটনা, এর কোনো কিছুই ছাপ ফেলে যায়নি নীলিমার হাসিতে। বাচ্চা মায়ের বুকে নিশ্চিন্তে শুয়ে আছে আর কাঁদছে। কোনো অস্বাভাবিকতার ছাপ পড়েনি এই পরম পার্থিব মুহূর্তে। কিন্তু যুদ্ধ শেষ হয়নি তখনও। বাইরে বৃষ্টি থেমেছে ঠিকই, কিন্তু দুর্যোগ কাটেনি। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, সেই সাথে গর্জে উঠছে মেঘ। লণ্ঠনের আলোটা কমে আসছে। হঠাৎ ফাঁসুরে লক্ষ্য করল ঈশান কোণের অন্ধকারটা কেমন যেন অস্থির হয়ে উঠছে। কিসের যেন একটা বিপদ সংকেত পেয়েছে তারা। সে বলল, বাবু চলুন, এই বেলা আমাদের চলে যেতে হবে। বৃষ্টিও থেমেছে, আর কেমন যেন ব্যাপারটা ভালো লাগছে না। অঞ্জন বিপদ সংকেত যদিও পায়নি, তবু এইখানে অন্ধকারে বসে থাকার কোনো মানে হয় না। নীলিমাকে জিজ্ঞেস করাতে সে বলল, চলো, আমি আস্তে আস্তে ঠিকই যেতে পারবো। সদ্যজাতকে কোলে নিয়ে বেরিয়ে এলো বাইরে। লম্বা বারান্দা, এই বারান্দার শেষে সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে তারা এসেছিল। সেই দিকে এগোতে যেতে চমকে উঠল সবাই। সেই মাত্র আকাশে চমকে উঠেছে বিদ্যুৎ। সেই জলগানিতে দেখতে পেল এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, যেন সদ্য নরক থেকে উঠে আসা এক মূর্তি। শরীর থেকে ঝরে পড়ছে কাদা মাখা জল। চোখ দুটো ধিক ধিক করে জ্বলছে। গর্দান যেন ভেঙে ঝুলে গেছে ডান দিকে। হঠাৎ অঞ্জনের শরীরটা দুমড়ে মুচড়ে উঠল যেন। তার চোখ মুখ
আবার ফুলে উঠছে। ফাঁসুড়ে হাত ধরে টেনে নিল অঞ্জনকে। উল্টো রাস্তা দিয়ে চলেন বাবু। মালতী ও নীলিমাকে নিয়ে আস্তে আস্তে বারান্দার উল্টো দিকে হাঁটা শুরু করলো। এই দিকেও একটা সিঁড়ি আছে, তবে তা অব্যবহৃত। এটা ধরে একতলায় নেমে দক্ষিণে হাঁটলেই লাইব্রেরি। নন্দ রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছিল, বাকিরাও পিছু নিল। পিছনে কিচ্ছু দেখা যাচ্ছে না। তাহলে কি চোখের ভুল? কিন্তু না, আবার একবার বিদ্যুৎ চমকালো। দেখলো ছায়ামূর্তি এগিয়ে এসেছে আরো। ওরা যতটা জোরে পারা যায় যাওয়ার চেষ্টা করলো, কিন্তু নীলিমাকে নিয়ে জোরে হাঁটার উপায় নেই। বাচ্চাটা মালতীর কোলে ঘুমিয়ে আছে। হঠাৎ দেখলো তাদের ঘর থেকে একটা জমাট মাথা অন্ধকার এগিয়ে আসছে পিছনে। আর একবার বিদ্যুৎ চমকাতে বোঝা গেল সেই অশরীরীরা ঘিরে আছে সেই ছায়ামূর্তিকে, আটকানোর চেষ্টা করছে তাকে। আরো যে 4 জন বউ ছিল তারা চিৎকার করে দৌড়ালো সামনে। ভয়ে মালতীরও হয়েছে, কিন্তু কোলে সদ্যজাতকে নিয়ে আর নীলিমাকে ধরে কত জোরেই বা দৌড়ে যাওয়া যায়। ফাঁসুড়ে বলল, ভয় নেই, ভয় নেই, প্রসূতা ওকে আটকানোর চেষ্টা করছে। কাঁপা কাঁপা গলায় নীলিমা জিজ্ঞেস করল, ও কে? কে এসেছে? কার কথা বলছো তোমরা? প্রতাপ নারায়ণ, এই ঘরে কন্যা সন্তানের ঠাঁই নেই, ঠাঁই নেই। বারবার গর্জন ভেসে আসছে প্রতাপ নারায়ণের। অঞ্জনের মুখ দিয়ে গ্যাজলা উঠতে শুরু করেছে। ও আর হাঁটতে পারছে না। সিঁড়ির মুখে এসে সে পড়ে গেল মেঝেতে। মৃগী রোগীর মতো কাঁপছিল সে। ফাঁসুড়ে বলল, তোমরা যাও, আমি আছি বাবুর সাথে, আমি জানি কি করতে হবে। নীলিমা প্রতিবাদ করে উঠল, না, আমি থাকবো। এভাবে অঞ্জনকে একা ফেলে আমি কিছুতেই পালাতে পারবো না। ঘন কালো অন্ধকারটা এগিয়ে আসছে ধীরে ধীরে। প্রসূতা আর প্রতাপ নারায়ণের কর্কশ গর্জন ধ্বনিত হচ্ছে গোটা জমিদার বাড়িতে। হঠাৎ যেন মনে হচ্ছে পুরো জমিদার বাড়ি জেগে উঠেছে। এই বাড়ির আনাচে কানাচে লুকিয়ে রাখা অত্যাচারিত মানুষের দুঃখ কান্না জেগে উঠেছে। সেই আওয়াজ ভেসে আসছে নানান প্রান্ত থেকে। মালতী বলল, চলেন দিদিমণি, বাচ্চাটাকে তো দেখতে হবে। দাশু যে একটু ঠিক একখান ব্যবস্থা করবে। বাচ্চার কথা মনে পড়তে নরম হলো নীলিমা। তবু এক প্রকার টেনেই নিয়ে যেতে হলো তাকে। নন্দ টর্চ দেখিয়ে নিয়ে চলল সামনে। ওরা চলে যেতে ফাঁসুড়ে প্রায় নিভন্ত লণ্ঠনের আলোটা নামিয়ে রেখে আবার বের করলো সেই গুঁড়ো। তারপর মাখিয়ে দিল অঞ্জনের কপালে, মুখে, গলায় আর বুকে। আর কিছুক্ষণের অপেক্ষা। ক্ষণে ক্ষণে চমকে উঠছে বিদ্যুৎ, গর্জে উঠছে মেঘ। সেই বিদ্যুতের আলোয় মাঝে মধ্যে ভেসে উঠছে প্রতাপ নারায়ণের আর প্রসূতার ক্রুদ্ধ মুখটা। জমিদার বাড়ির ঘুলঘুলিতে উত্তরের হাওয়ায় এক রহস্যময় সুর ধরেছে। সেই সাথে এক বিষণ্ণ গুমড়ে ওঠা কান্না ভেসে আসছে জমিদার বাড়ির প্রাচীন ঘরগুলো থেকে। অন্ধকারটা এগিয়ে আসছে। হাসুরে বলল, ছোট কর্তা, আমাদের বাঁচান, আপনি পারেন ওনাকে শান্ত করতে, ছোট কর্তা। কিন্তু অঞ্জন মুক্তি পেল না। তার শরীরটা ভয়ানক যন্ত্রণায় বেঁকে উঠল। তার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে। চোখের মণি মরার মতো সাদা হয়ে আসছে। হঠাৎ গলার নলি চিরে বেরিয়ে এলো আর্তনাদ। এত কষ্ট মানুষ পায়? গলার শিরা ফুলে উঠেছে অঞ্জনে। এই আওয়াজ শুনে আর এগোতে পারল না নীলিমা। মালতীর কোলে তখন কেঁদে উঠেছে বাচ্চাটা। মালতীর থেকে বাচ্চাটাকে নিজের কোলে নিয়ে বলল, তোরা যা মালতী, কিন্তু অঞ্জনকে এখানে ফেলে আমার পক্ষে পালানো সম্ভব নয়। অন্ধকারটা ঘিরে ধরেছে। প্রতাপ নারায়ণের জ্বলন্ত চোখ দেখা যাচ্ছে এবার। ঘাড় কাত করে এগিয়ে আসছে সে। প্রসূতারা আপ্রাণ চেষ্টা করছে আটকাতে। চারিদিক অন্ধকার হয়ে আসছে। এক অসহ্য গন্ধে ভরে গিয়েছে চারপাশ। এখানে ইহলোকের অস্তিত্বই যেন চলে গিয়েছে।
এই ক্ষণ যেন ঈশ্বরের সৃষ্ট না। হঠাৎ একটা বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া গেল। হঠাৎ যেন এই অপার্থিব ক্ষণকে ছিন্ন ভিন্ন করে দিল সেই আওয়াজ। ক্রমে সেই আওয়াজ এগিয়ে আসতে লাগলো তাদের দিকে। অন্ধকারের কোলাহল কমে আসছে। অঞ্জনের গলার শিরা শিথিল হচ্ছে। চোখ আবার স্বাভাবিক হয়ে আসছে। কোনো রকমে চোখ মেলে তাকালো অঞ্জন। আবছা দেখল নীলিমা এগিয়ে আসছে, কোলে তাদের সদ্যজাত কন্যা সন্তান। একটু দূরে ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে নন্দ আর মালতী। অন্ধকারটা পিছিয়ে যাচ্ছে আস্তে আস্তে। নীলিমা বসলো অঞ্জনের পাশে, হাতটা ধরল তার। অঞ্জনের কপাল ফেটে রক্ত বেরোচ্ছে তখনও। ফাঁসুড়ে দেখল বিদ্যুতের আলোয় এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে পাশেই। চোখ মুখ দিয়ে বেরিয়ে আসছে রক্ত, কিন্তু সে এক মুহূর্তের জন্য। পর মুহূর্তেই সে যোগ দিল ঘন অন্ধকারটায়। ক্রমে সেই অন্ধকার মিলিয়ে গেল পশ্চিমের বাগানের দিকে। গোটা জমিদার বাড়ি হঠাৎ নিশ্চুপ। শুধু পড়ে আছে রাতের স্বাভাবিক নিস্তব্ধতা, আর মাঝে মধ্যে মেঘের গর্জন। তাও এখন খুব স্বাভাবিক শোনাচ্ছে। অনেক পরে সবাই এসে দাঁড়ালো পশ্চিমের বাগানে। মালতী জিজ্ঞেস করলো, ওরা গেল কোথায়? প্রতাপ নারায়ণ যেখানে ছিল সেখানেই ওকে নিয়ে গেছে পরশুতারা। আবার ফিরে আসবে না তো? পরশুতারা আর কখনো ফিরতে দেবে না। পরশুতারা আর কখনো ফিরবে না। এই গ্রামের অভিশাপ কেটেছে রে মালতী, কেটেছে। ভোরের আলো ফুটে উঠেছে পূর্বে। আকাশ পরিষ্কার হয়ে সূর্য উঠেছে লাল রং ছড়িয়ে। ওরা সবাই সিংহ দরজা দিয়ে বেরিয়ে হাঁটা দিল গ্রামের দিকে। শুনছিলেন লেখক রাজর্ষি যশের কলমে প্রসূতা। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। যদি গল্পটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা ফিরছি আগামী সপ্তাহে আবারও নতুন একটি গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন।